তো আমরা আজকে আমাদের আলোচনা শুরু করছি। তো আপনারা আগেই জানেন যে আজকের বিষয়টা ইতিমধ্যে জেনে ফেলেছেন এবং আমাদের মধ্যে আছেন বাংলা ভাষা সাহিত্যের এই মুহূর্তে শ্রেষ্ঠ প্রাবন্ধিক এবং সমালোচনা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ স্থপতি, অগ্রণী লেখক অধ্যাপক তপোধীর ভট্টাচার্য আমাদের মধ্যে আছেন এবং আহ, তত্ত্বের চোখে কিভাবে দেখতে হয় পাঠকৃতিকে, এগুলো দেখিয়েছেন অধ্যাপক তপোধীর ভট্টাচার্য তত্ত্বের নিরিখে বিভিন্ন পাঠকৃতিকে বিশ্লেষণ করে। তো এগুলোর সম্পর্কে অর্থাৎ তার লেখালেখি বইপত্র সম্পর্কে আপনারা যথেষ্ট ওয়াকিবহাল বলে আমি ধরে নিচ্ছি। তার বইয়ের সংখ্যা বিশাল, তো সবগুলো বই তো এখানে উল্লেখ করা যাবে না। তো আহ আজকের বিষয়ে আপনারা ইতিমধ্যে জেনেছেন সাহিত্য সমালোচনা নানা দিগন্ত এবং আহ, এটা সাহিত্য সমালোচনা নিয়ে চতুর্থ পর্ব। আর এই সমালোচনা বিষয়ে বিশেষ পাঠ আমরা বেছে নিয়েছিলাম আহ, রোলা বার্থকে, ফরাসি আহ, সাহিত্য সমালোচক এবং তাত্ত্বিক রোলা বার্থকে আমরা বেছে নিয়েছিলাম এবং আহ, বিগত 9-10-2020 তারিখে আমরা ফরাসি সাহিত্যতাত্ত্বিক রোলা বার্থকে নিয়ে একটি আলোচনা করেওছিলাম। সেই আলোচনার শেষে এটা আহ, আমরা অনুভব করেছিলাম যে রোলা বার্থকে নিয়ে আরেকটি পর্বে আরো একটা আলোচনা করা দরকার, খুব বেশি দরকার। সেই প্রয়োজন বোধ থেকে আমরা আবারও অধ্যাপক তপোধীর ভট্টাচার্যকে উত্তরসূরির পেজে আমরা আমন্ত্রণ জানিয়েছি। সেদিন আলোচনাটা যতটুকু হয়েছে, এর পর থেকে আজকের আলোচনাটা শুরু হবে। তো সেদিন দর্শক যারা আছেন, দর্শক শ্রোতা, আহ তাদের আজকের এই সন্ধ্যায় শুভ সন্ধ্যা জানাচ্ছি, তাদের শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। তো তাদের আহ সেদিনকার আলোচনার প্রথম পর্বের আলোচনাটাকে একটু আমরা স্মরণ করিয়ে দেব। তো এরপর থেকে আমরা আজকের আলোচনাটা শুরু করব। সেদিন আমরা রোলা বার্থের আকরণবাদী চিন্তা প্রস্থান নিয়ে আলোচনা করেছি, আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে। তার আকরণোত্তরবাদী চিন্তাকেও আমরা একটু একটু ছুঁয়ে গেছি। এই সূত্রে আহ রোলা বার্থের চিহ্ন তত্ত্ব, দু ধরনের লিখন শৈলী, লেখা ও সাহিত্যের পার্থক্য, পাঠকৃতির রকম, আহ এগুলো নিয়েও আমরা আলোচনা করেছিলাম। আমরা মানে অধ্যাপক তপোধীর ভট্টাচার্য আলোচনা করেছেন। এবার আহ আমি অধ্যাপক তপোধীর ভট্টাচার্যের কাছে আমার পরবর্তী প্রশ্ন নিয়ে যাচ্ছি। তো প্রশ্নটা এরকম যে সামূহিক বাচনের আকল্পকে বলা হয় আকরণবাদের ভিত্তি। আকল্প মানে ডিজাইন, সবাই জানেন। আর আভা গার্ড একক বাচনকে
আপনারা আভাগার্ড কথাটার সঙ্গে নিশ্চয়ই পরিচিত। ফরাসি দেশে আহ, যে ডাডাবাদী আন্দোলন হয়েছিল, বা আমাদের এই বাংলা সাহিত্যেও আভাগার্ড আন্দোলন হয়েছিল, হাংরি আন্দোলন বা এই ধরনের আন্দোলন হয়েছিল। তো আভাগার্ড একক বাচনকে বলা হয় আকরণোত্তরবাদের ভিত্তি। তো অধ্যাপক তপোধীর ভট্টাচার্যের কাছে আমাদের প্রশ্ন, আভাগার্ড একক বাচনকে কেন আকরণোত্তরবাদের ভিত্তি বলা হয়, সেটা আমাদের একটু বুঝিয়ে বলবেন। প্রশ্নটার জন্য ধন্যবাদ বিশ্বজিৎ। তবে আমার মনে হয় যে এই সামূহিক বাচন, যা কিনা সম্পূর্ণতই একটা পারিভাষিক কথা, আর একক বাচন অর্থাৎ যথাক্রমে হচ্ছে পেরোল, লাং এবং পেরোল। লাং কথাটা সেদিনও আলোচনা করা হয়েছে, একটু সূত্র না ধরলেই নয়, তাই বলছি। এই লাংয়ের শব্দটার মধ্যেই লুকিয়ে আছে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে ভাষা আমাদের সবারই সম্পদ, এটা আমাদের সার্বিক একটি উৎস আমাদের ভাষা ব্যবহারের। আর একক বাচন তার মানেই হচ্ছে একক, যেটাকে আমরা পেরোল বলছি, সেটা প্রত্যেক পাঠকের জন্য, প্রত্যেক লিখিয়ের জন্য আলাদা। তো এটা প্রথম একটু মাথায় রাখলে সবার পক্ষেই সুবিধে। কথা হচ্ছে যে সেদিন আমরা ওই ইংরেজিতে যাকে স্ট্রাকচারালিজম বলা হয়, সেদিন খানিকটা বলেছি আমি যে সেটাকে কাঠামোবাদ অনেকে বলেন। আমি ঠিক এই কাঠামো শব্দটা আমি খুব একটা উত্তম পরিভাষা বলে কখনো গণ্য করিনি। সেই জন্য ওই আকরণ, যেহেতু এর এটা আমি এখন আর এটার ভেতরের ব্যাকরণের মধ্যে ঢুকবো না, তাহলে আলোচনাটা অকারণে দীর্ঘায়িত হবে, সেটা বলাই পছন্দ করি। আপাতত এইটুকুই থাকুক। আর স্ট্রাকচারালিজম থেকে, অর্থাৎ আকরণবাদ থেকে যে নতুন ধারণার উদ্ভব হয়েছে, এবং যেটা আমাদের অনেকেরই বিচারে এখনো পর্যন্ত তার নীলাঞ্জন ছায়ায় চলছে আমাদের পড়া, বই পড়া, বইয়ের তাৎপর্য বোঝা, এই পোস্ট স্ট্রাকচারালিজম বলতে আমরা আকরণোত্তরবাদ বুঝি। যে আভাগার্দের কথা সে বলল এইমাত্র বিশ্বজিৎ, সেটা ওই যারা একক বাচনে বিশ্বাস রাখে তাদের মধ্যে একটা ছোট্ট অংশ। কিন্তু আমি চট করে আভাগার্দের মধ্যে যেতে চাইছি না, তাহলে একটু অসুবিধে হবে, কারণ তাতে মনে হবে আভাগার্দের বাইরে যারা একক বাচন অনুশীলন করেন তাহলে তাদের ভূমিকাটা কি। সেই জন্যে প্রথমেই বলে নেওয়া দরকার যে মানে যত সহজে বলা যায় আর কি। আমি কিছু কিছু আজকে উদাহরণও দেওয়ার চেষ্টা করব যাতে বিষয়টা আরো একটু স্পষ্ট হয়ে ওঠে। এবং মূলত দেব, আমরা যাকে আখ্যান বলি, সেই আখ্যান থেকেই কিছু কিছু দৃষ্টান্ত আমি দেওয়ার চেষ্টা করব বিষয়টাকে সরল এবং সহজ করার জন্য। তো এটা ধরে প্রথমেই আমরা বুঝে নিই যে আকরণ বাদ আমরা যেটাকে বলছি, এইবার আপাতত একবারই শুধু ইংরেজি শব্দটা ব্যবহার করব, তারপরে আর করব না। স্ট্রাকচারালিজম, সেখানে কিন্তু লেখকই সর্বে সর্বা। খুব সংক্ষেপে, অতিশয় সংক্ষেপে এরকম ভাবেই আমরা বুঝলে ভালো। লেখক যেভাবে ভাবেন, তার দ্বারা সৃষ্ট যে বয়ান, যে টেক্সট, যাকে আমি পাঠকৃতিও বলে থাকি, বহু জায়গায় লিখেছি, বলিও বটে, তো সেই বয়ান বলুন, প্রতিবেদন বলুন বা পাঠকৃতি বলুন, সেটা আকরণবাদে সেটা লেখকই হচ্ছে সব, অর্থাৎ সেই নিয়ন্তা। কিসের নিয়ন্তা প্রশ্ন উঠবে? সে হচ্ছে যে বয়ানটা আমরা পড়ছি, তার ভেতরে যাওয়ার চেষ্টা করছি, তার অর্থের
তার তাৎপর্যের নিয়ন্তা। তাহলে যে জায়গায় এসে পৌঁছলাম সেটা হচ্ছে তাৎপর্যের প্রসঙ্গ। কিন্তু আকরণোত্তরবাদ, যেটা আমি বলছি, এখনো যার নীলাঞ্জন ছায়ায় আমরা রয়েছি, সেই আকরণোত্তরবাদ বা পোস্ট স্ট্রাকচারালিজমে কিন্তু পাঠকই হচ্ছেন সর্বে সর্বা। লেখক যেভাবেই লিখে থাকুন, যিনি পাঠক, সার্থক পাঠক, পাঠক সবাই যে সার্থক হয়ে থাকেন তা কিন্তু নয়, তো আমরা আপাতত মনে রাখবো যে আমরা সার্থক পাঠকদেরই শুধু মনে রাখছি। তো সেই সার্থক পাঠক তার ইচ্ছে মতো, তার তাৎপর্য, ইচ্ছে শুধু না, আর একটা শব্দ আমার ব্যবহার করা উচিত, সামর্থ্য মতো, তার প্রস্তুতি মতো, তার ইচ্ছে থাকা দরকার, তার উপযুক্ত প্রস্তুতি থাকা দরকার। এবং সেই উপযুক্ত প্রস্তুতি তো সামর্থ্য ছাড়া হবে না, তাই সামর্থ্য থাকা দরকার। কিসের সামর্থ্য? ওই বয়ান থেকে, টেক্সট থেকে, পাঠকৃতি থেকে তাৎপর্য নিংড়ে নেওয়ার সামর্থ্য। এবং সেইখানে লেখক যে অর্থেই কিছু লিখে থাকুন না কেন, তার মধ্যে তিনি একটা চাপিয়ে দেওয়া সমগ্রতা, অর্থাৎ আরোপিত একটা টোটালিটি সর্বত্রই আমরা পছন্দ করি। এই আরোপিত একটা সমগ্রতা লেখক যেটা আরোপ করেন, পাঠক কিন্তু ওই আমরা যেমন বাচ্চাদের দুধ খাওয়ার সময় বলি যে সোনামুখ করে খেয়ে নে, ওই রকম ভাবে যতই নির্দেশ দিক আকরণবাদ, আজকের দিনের শেয়ানা পাঠক, প্রশ্নশীল পাঠক কিন্তু ওইভাবে মেনে নেয় না, সে মেনে নিতে পারে না। কারণ সে কারুর আধিপত্য স্বীকার করে না। সেদিন বলেছিলাম কিনা আমার মনে নেই, 2 মাস আগের কথা তো, কিন্তু দেখুন ইংরেজি করে একটু ভাবুন তো, লেখক মানে কিনা অথর, আর অথরের সঙ্গে ITY লাগিয়ে দিলেই অথরিটি, মানে কর্তৃত্ব। কার কর্তৃত্ব? লেখকের কর্তৃত্ব। আকরণবাদে তো লেখকের কর্তৃত্বটাই শেষ পর্যন্ত বহাল থাকে, এবং এটাকেই একটা প্রত্যাহ্বান জানায়। তার মানে আকরণোত্তরবাদের মধ্যে, আকরণোত্তরবাদী যে পাঠতত্ত্ব, পড়ার যে ধরন, অর্থ কিংবা তাৎপর্য বোঝার যে ধরন, তার মধ্যে প্রচ্ছন্ন থাকেই থাকে একটা প্রত্যাখ্যান। হ্যাঁ, প্রত্যাখ্যানও থাকে, কারণ লেখক যেভাবে ভেবেছেন পাঠক তো সেভাবে ভাবতে অভ্যস্ত না। আরো একটা কথা আছে এই প্রসঙ্গে অনিবার্য হয়ে পড়ে, এবং সেখানে একক বাচনের গুরুত্ব, যে প্রশ্নটা ছিল বিশ্বজিতের, সেইখানে আপনার আরো ভালোভাবে পৌঁছে যেতে পারবেন। লেখক যখনই লিখুন, তার সময়ের মূল্যবোধ, বিশ্বাস, ইতিহাসের, সমাজের, সংস্কৃতির যে অবস্থান, সেই অবস্থান অনুযায়ী তো তার সত্য নিয়ন্ত্রিত হয়, এবং সেই সত্যকে তিনি ওই সমগ্রতার নামে, সামগ্রিকতার নামে চাপিয়ে দিয়ে থাকেন। সেখানে ধরুন একটা, আমি আজকের আলোচনাটা আখ্যানের মধ্যেই সীমাবদ্ধ রাখবো। তা আমরা যেটাকে ইংরেজিতে নভেল বলতে পারি, আজকাল অবশ্য নেরেটিভ বলাটাই বেশি চালু হয়ে গেছে পৃথিবীর সর্বত্রই। তো তিনি সেই আকরণবাদী চিন্তা অনুযায়ী তিনি যে তার নিজস্ব মূল্যবোধ যেটা আরোপ করবেন, ওই সূর্য যেভাবে আলো দেয় পর্বত চূড়ার উপর, উপত্যকার উপর, সর্বত্র, ঠিক তেমনি তার আলোকে আলোকিত সেই নির্দিষ্ট পাঠকৃতির যারা কুশীলব, যাদের ভালো মন্দ, সুখ দুঃখ আমাদের সামনে উন্মোচিত হয়, এবং যে ঘটনা বৃত্ত একটা তৈরি হয়, কিংবা তৈরি হতে হতে ভেঙে যায়, আবার ভেঙে যেতে যেতে আবার নতুন করে গড়ে ওঠে, এবং তারপরে কোথাও একটা পৌঁছয়, একটা মোহনা তো থাকেই, যে মোহনাতে পৌঁছানোর জন্য একটা বিস্তীর্ণ কিংবা অবিস্তীর্ণ অববাহিকা পেরিয়ে যেতে হয় লেখককে।
কিন্তু লেখক চান তার নির্দেশিত পথ ধরে পাঠকও এগিয়ে যাবেন। কেননা তার একটা সুবিধে আছে বলে আকরণবাদী লেখক মনে করেন যে তিনি তো সামূহিক বাচনের পক্ষপাতী, তিনি তো একটা সমগ্রতার অভিযোজনা চান। সুতরাং ওই সমগ্রতার দাবির কাছে অংশের দাবি তুচ্ছ। আর ঠিক এইখানেই আকরণোত্তরবাদী ভাবনার প্রতিবাদটা ঘনিয়ে ওঠে। তা বলে না, অংশ তো তুচ্ছ নয়, সমগ্রকে মানছি, কিন্তু যদি অংশ না থাকে তাহলে অনেক অংশ, অনেক টুকরো, তাদের সমবায় ছাড়া কোনো সমগ্র কি হতে পারে কখনো? অতএব একেবারে সমগ্রের বদলে যে সমস্ত উপকরণ দিয়ে গঠিত হয় কোনো পাঠকৃতি, তার মধ্যে অনেক কিছু আছে। আমি শুধু বললাম কুশীলবদের কথা, আমি শুধু বললাম ঘটনা বৃত্তের কথা, আমি হয়তো মূল্যবোধ, বিশ্বাস, আরো তালিকা বাড়িয়ে লাভ নেই, আরো অনেক কিছুর কথাই বলতে পারি। সামাজিক, রাজনৈতিক, ন্যায়বৃত্তের কথা বলতে পারি, সাংস্কৃতিক বিশ্বাস, অবিশ্বাস, বিশ্বাসহীনতা, এগুলোর কথা বলতে পারি। এই সবগুলোই কিন্তু কোথাও কম, কোথাও বেশি, কোনো একটা আখ্যানের অংশের মধ্যে সে কিন্তু থাকেই থাকে, এবং তাকে আবিষ্কার করাটাই আকরণোত্তরবাদী পাঠের সবচেয়ে গুরু দায়িত্ব। এবং এইভাবে তারা ওই অংশের মধ্য দিয়ে এক অংশ থেকে আরেক অংশে, এক স্তর থেকে পাঠকৃতিরই বলছি, আরেক স্তরে পৌঁছতে পৌঁছতে তারা একসময় টের পান অববাহিকা পেরিয়ে তারা চলে এসেছেন একটা সমগ্রতার অভিযোজনায়। মানে আমরা লজিকে পড়েছিলাম না ছেলেবেলায়, ডিডাকটিভ আর ইন্ডাকটিভ মেথড, দুই মেথডের ব্যাপার। একটাতে আপনি সব কাক কালো, এই কাকটা কালো, অতএব এটা, অতএব না, এই সব কাক কালো, এটি একটি কাক, অতএব এটা কালো, এইরকম একটা সিদ্ধান্তে আসতে পারেন। আর এটা উল্টো দিকে যাওয়া হচ্ছে, আমি এই কাকটা দেখলাম সেটা কালো, ওই কাকটা দেখলাম সেটা কালো, আরো দূরের একটা কাক দেখলাম সেটাও কালো, তাহলে নিশ্চয় পৃথিবীর সব কাকই কালো। এইভাবে একটা সিদ্ধান্তে পৌঁছানো যায়। তো এটা একটা বলার জন্য বলা, কারণ কথা হচ্ছে আমরা তো মূলত আখ্যান নিয়ে ভাবছি। অংশ কেন গুরুত্বপূর্ণ, কেন সমগ্রতার অভিযোজনা দিয়ে সবকিছু হয় না, তার প্রমাণ আমার, আপনার প্রিয় এবং পরিচিত কয়েকটি, আমি বাংলার বাইরে যাব না, কারণ তাতে অসুবিধে আছে, কারণ আমরা যদি সবাই এইগুলো সম্পর্কে অবহিত না থাকি তাহলে আলোচনাটা অস্পষ্ট, ঝাপসা রয়ে যাবে। তাই আমি বাংলা সাহিত্য থেকে উদাহরণ আমার ইচ্ছে মতো আমি তুলে নিচ্ছি, এবং মূলত আকরণোত্তরবাদী পাঠের কথা বলতে। মনে করুন যে মহাশ্বেতা দেবীর কবি বন্দঘটি গাঁইর জীবন মৃত্যু, সেই এটা যে মহাশ্বেতার সবচেয়ে বন্দিত রচনাগুলোর মধ্যে একটি, তা হয়তো নয়, কিন্তু সেটা আমার আজকের বিবেচ্য নয়। আমি যেটা বিবেচ্য যে আরণ্যক, এটা ভীমাদল রাজ্য, যেটা 16 শতকের গল্প, একটা সম্পূর্ণভাবে নিষ্ঠুর ব্রাহ্মণ্যতান্ত্রিক এক রাজা গর্গবল্লভ সেখানে রাজত্ব করেন, এবং সেই মানুষটি অত্যন্ত নির্দয়, এবং তার রাজ্যের চারপাশে আছে নিদয়ার জঙ্গল বলে ওরা একটা গভীর অরণ্য, যেখানে আদিবাসীরা বাস করে। যে আমাদের সংস্কৃততে একটা বই আছে পালকাপ্য মুনির রচিত হস্তি বিদ্যার নব, এটার সঙ্গে এই এলাকার নাকি সম্পর্ক ছিল। আধুনিক নিরিখে ওটা মেদিনীপুর অঞ্চল, এবং সেইখানে চুয়ার জাতিরা বাস করত,
যারা অচ্যুতের চেয়েও বেশি অচ্যুত। তো একদিন দেখা গেল একটু বেশ সুদর্শন এক তরুণ, সে এসে বলল আমাকে দেবী স্বপ্নাদেশ দিয়েছেন আমি অভয়ামঙ্গল লিখব। তো আমি গল্প বলতে যাবো না, তাহলে আমার আলোচনাটা সারা রাত্রেও শেষ হবে না। আমি শুধু ধর্তাই দেওয়ার জন্য একটু বললাম। তো সে আসলে তার উপরে মহাশ্বেতা দেবী প্রচুর পড়াশোনা করতেন, এমনি এমনি লেখেননি, কিন্তু তার অনেক বইয়ের পেছনে দীর্ঘ পরিশ্রমের ছাপ আছে, যেটা আজকাল আমরা কেউই করি না, কিন্তু লেখক হয়েও তিনি করেছেন। অথচ এরা দারুণ অ্যাক্টিভিস্ট লেখিকা ছিলেন, আপনারা সবাই জানেন। যাই হোক, তো সেই যুবকটি, যার নাম কেউ জানে না, সে বলল আমার নাম কবি বন্ধ ঘটি। বলে এই নাম তো কিরকম নাম, তুমি কোথা থেকে এলে? বলে যে সেটা কি দরকার, আর নাম, নাম তো মানুষকে, সে বেশ দার্শনিক কথাবার্তা বলে বলে ওরা যে অভয়া আমাকে আদেশ দিয়েছেন স্বপ্নে। তারপর দেখা গেল সে অভয়ামঙ্গল লিখেছে। মানে মুকুন্দ চক্রবর্তীর গল্পকে খানিকটা বিনির্মাণ করে নিয়েছেন, ডিকনস্ট্রাক্ট করে নিয়েছেন মহাশ্বেতা। এইবার আমি তো গল্পের পুরোটা যেতে পারবো না, গল্পের পরিণতি হয় শোচনীয়। সে ওইখানের এক ব্রাহ্মণ মাধবাচার্য, যে তো মাধবাচার্যের কন্যা ফুল্লরার সঙ্গে তার প্রণয় হয় এবং তাদের প্রায় বিয়ে ঠিকঠাক। ওই সময়ে চুয়ার জাতির লোকেরা জঙ্গল থেকে এসে বলে আমাদের রাজা দরকার, আমাদের রাজাকে দাও। বলে কে তোমাদের রাজা? বলে এই তো আমাদের রাজা। এবং ফলে সে যে নাম ভারিয়ে ব্রাহ্মণের বাড়িতে ছিল, ব্রাহ্মণের মেয়ের সঙ্গে একটা সম্পর্ক হয়েছে, রাজাকে সে বঞ্চিত করেছে, যে রাজা ভয়ঙ্কর নিষ্ঠুর, জল্লাদের চেয়েও নিষ্ঠুর। এবং সেই তারপরে কি কি ঘটে এটা আমাদের দেখবার বিষয় না। এখন এই আখ্যানটাকে যদি আমরা দেখি, টুকরো টুকরো করে দেখা তো যায় না, কিন্তু আমি টুকরো করে দেখার কথা বলিনি, আমি বলেছি বিভিন্ন অংশে গঠিত হয় একটি বয়ান। আমরা রাজা গর্গবল্লভকেও দেখব, মাধবাচার্যকেও দেখব, এইখানে হরিশ রায়া বলে একটি নিষ্ঠুর চরিত্র আছে, ওই ব্রাহ্মণতন্ত্রের প্রতিনিধি, তাকেও দেখব। এবং যারা বিন্দুমত অস্তিত্ব, সমাজের একেবারে নিচু তলার মানুষ, যাদের মধ্যে সুরি, সুরি তো বোঝেন সবাই, অর্থাৎ তার ইয়ে আছে, সে বেশ্যালয় চালায় এবং সে মদের দোকানের দোকানি ইত্যাদি আছে, দেখা গেল এরা কিন্তু তাদেরই একজন, ওই যে নিজের নাম ভারিয়ে বন্ধঘটি হয়েছে, তাকে তার যে রাজার কাছে গিয়ে সে যে অনেক সম্মান পেয়েছে, এটা তাদের সহ্য হয় না। তার মানে মহাশ্বেতা যতই মার্ক্সবাদে বিশ্বাস রাখতেন, নিঃসন্দেহে রাখতেন, কিন্তু তিনি একটা ভাববাদী ভাবে কিন্তু তাদের আনেননি, সেটা অন্য প্রসঙ্গ। এটা আমি এই তাৎপর্যে, আমরা পাঠক হিসেবে তাৎপর্যে পৌঁছাবো কিভাবে? গৌণ বলে যদি তাদের আমরা দূরে সরিয়ে রাখি, তা তো হবে না। আমি তো শুধু মাধবাচার্যকে দেখবো না, আমরা তো শুধু রাজা গর্গবল্লভকে দেখবো না, শুধু হরিশ রায়াকে দেখবো না, শুধু ফুল্লরাকে দেখবো না, শুধু কবি বন্ধঘটি গাঁইকে দেখবো না, আমরা ওই সঙ্গের যে ছায়াবৎ অস্তিত্ব যারা, তাদেরও দেখব। মানে এই অংশগুলোকে আলাদাভাবে দেখে তারপরে সমগ্রের সঙ্গে তাদের সম্পর্ক দেখব। এবং আমরা যখন আখ্যান শেষ হয় বুঝতে পারি সে জঙ্গলে পালিয়ে গেছে, কিন্তু পালিয়েও সে রক্ষা পাচ্ছে না। রক্ষা পাচ্ছে না কেননা রাজা তার সৈন্যবাহিনী নিয়ে তার পশ্চাৎ ধাবন করতে করতে ওখানে এসেছে, তার মৃত্যু, আসন্ন মৃত্যু তার ওই সময়ে আখ্যান শেষ হয়, এরপরে বেশি বলার দরকার নেই। আবার দেখুন, এই সবগুলো পড়ার পরেও আমাদের মনে প্রশ্ন জাগে যে কি পেলাম, কোন তাৎপর্যে পৌঁছলাম। 16 শতকে যখন সোনার গৌরাঙ্গ বাংলায় ভাবপ্লাবন এনে দিয়েছেন, তার একটা তির্যক উল্লেখ আছে ওখানে। ওই ব্রাহ্মণতান্ত্রিক লোকদের মধ্যে তারা খুব দুঃখ করছে যে বর্ণাশ্রম প্রথা ভেঙে পড়ছে, ছোট জাতের লোকেরা হয় মুসলমান হয়ে যাচ্ছে, আর তা না হলে কণ্ঠী ধারণ করে বৈষ্ণব হয়ে যাচ্ছে,
রসাতলে গেল ধর্ম টর্ম ইত্যাদি। আমি এই কদিন আগে, বোধহয় 3 দিন আগে আমি পড়ছিলাম, এটা আবার অনেক দিন পরে, ইদানিং পড়া হয়নি। পড়তে পড়তে আমার মনে হলো কেন যেন আমি আমার সাম্প্রতিক ভারতবর্ষের যে জান্তব নিষ্ঠুরতা, যে ধর্মান্ধতা, তার ছায়া দেখতে পাচ্ছি। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি যে আকরণোত্তরবাদী পাঠে আমাকে 16 শতকের বাস্তবকে সে আমাদের সময়ে এসে প্রতিস্থাপিত করে। কেননা এটাও রোলা বার্থ বলেছেন, আমি যথাসাধ্য চেষ্টা করব তার তত্ত্ববীজগুলোকে মনে রেখে কিন্তু আমার মতো করে তার উপস্থাপনায়। এবং যদি আপনারা রোলা বার্থের কিছু কিছু বই, আমি 2 বা 3টে বইয়ের নাম করবো, অনেক বই আছে তার, তো তার মধ্যে একেবারে শেষ দিকের একটা বইয়ের একদম শেষ বই বলা হয়, তার মৃত্যুর পরে বেরিয়েছিল 1985 সালে, দ্য সেমিওটিক চ্যালেঞ্জ, এই বইটা। আর আরেকটা বই ছিল তার, দ্য প্লেজার অফ দ্য টেক্সট, যেটা 1973 সালে বেরিয়েছিল। আর তার একেবারে প্রথম বই, রাইটিং ডিগ্রি 0, সেদিনের আলোচনায় আমরা এনেছিলাম। এই 3টে বইকে আমি পেছন থেকে সামনে গেলাম, যদি একসঙ্গে এনে বিচার করি তাহলে দেখব যে একজন পাঠক কিন্তু রোলা বার্থের কাছে এমন একজন আবিষ্কারক যে তার সময়ে বসে, সে যে সময়েই থাকুক, সেই সময়ের মূল্যবোধকে মগজে রেখে, তার চেতনায় জাগ্রত রেখে, তারপর এই ক্ষেত্রে 16 শতক কিংবা আরো পুরনো কিংবা আরেকটু পরের বয়ানকে দেখতে। এইভাবে দুই সময়ের মধ্যে একটা সেতু রচনার চেষ্টা সত্যিকারের আকরণোত্তরবাদী পাঠক করেন। আকরণোত্তর মানে যা কাঠামোর বাইরে, অর্থাৎ মূল লেখক মহাশ্বেতা দেবী একটা স্ট্রাকচারের মধ্যে যা রেখেছিলেন, ওই স্ট্রাকচারটাকে ভেঙে চুরে সে বেরিয়ে যাচ্ছে। এটাকে শুধুমাত্র এই যে আমি কথা প্রসঙ্গে আমার বক্তব্যটা পেশ করলাম, এটা কি শুধু আমারই বক্তব্য? আমি তো এটা হাওয়া থেকে আনিনি। আপনারা যাকে বলে নিবিড় পাঠ, সেটা যদি করেন এবং ওই একেবারে শুরুতে যখন 2য় অধ্যায়ে সম্ভবত, যখন ওই কবি বন্দঘটি নামের সেই নাম ভাড়ানো চুয়ার যুবকটি কথা বলে, তার কথাটা লক্ষ্য করুন, তার দার্শনিক চেতনা লক্ষ্য করুন। আবার আরো কিছু সময় পরে, খুব বড় বই না এটা, যখন তার নিঃসঙ্গতা, সে কাউকে কিছু বলছে না কিন্তু সে তার নিঃসঙ্গতার বয়ান করছে কথক স্বরে, সেটা যদি লক্ষ্য করেন, একেবারে শেষে যে যখন পালিয়ে যাচ্ছে জঙ্গলের ভেতরে, জঙ্গল তাকে আশ্রয় দিচ্ছে না এবং তার নিজের লেখা কবিতা তার মনে পড়ে যাচ্ছে, আমি তো স্বপ্নে দেখা অভয়াকে মনে রেখে আমি যা যা বলেছি, কই আমার ক্ষেত্রে তো সত্য হলো না। তার মানে অনেকগুলো স্তরে সত্য মিথ্যার একটা প্রসঙ্গ আসছে। কোনটা যে সত্য এবং কতদূর সত্য, কোনটা জীবনের সত্য আর কোনটা শিল্পের সত্য, এটা নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। সত্যি কথা বলতে কি, আমার মনে হয় না যে মহাশ্বেতা কোন সিদ্ধান্ত ওই স্ট্রাকচারালিস্টের মতন আকরণবাদী কোন লেখকের উপর আমাদের চাপিয়ে দিয়েছেন। এই বইটি চরিত্রে সম্পূর্ণভাবে আকরণোত্তরবাদী এবং ফলে আমরা যারা পড়ুয়া পাঠক, আমাদের পক্ষে ওই আকরণোত্তর চেতনাবাহী দিকে অগ্রসর হওয়া সহজ হয়। এবং সেইখানে ওই যে বিশ্বজিৎ প্রশ্নটা করেছিল, একক বাচন, প্যারল, এই প্যারলটা কার? যিনি পড়বেন তার। এক্ষেত্রে আমি যে বললাম এটা আমার। আবার মূল প্যারলটা কিন্তু ছিল মহাশ্বেতা দেবীর। পাঠক হিসেবে আমিই বলুন, আপনারা যারা শুনছেন আপনারাই বলুন, আপনারা যখন পড়বেন তখন আপনার একক বাচন দিয়ে, আপনার একক বাচন কি তো আকাশ থেকে পড়ে না, আপনার একটা সাংস্কৃতিক অবস্থান আছে, বিশ্বাস আছে, যেটা আপনি হয়তো স্বীকার করবেন না বা স্বীকার করতেও পারেন,
আপনার প্রচ্ছন্ন কিংবা প্রকট রাজনৈতিক বোধ থেকেও নির্ভর করবে আপনি কতটা গ্রহণ করবেন, কতটা বর্জন করবেন। এই প্রসঙ্গ তো থাকবেই, এবং এই সমস্ত জায়গায় থেকে আপনি আপনার মতন করে অর্থে পৌঁছবেন। তো তার কথার মধ্যে যে আভাগারদের প্রসঙ্গ ছিল, সেটা বলতে গেলে অনেক কথা, সেটা সম্ভবত আরেকটা সম্পূর্ণ আলাদা একটা দিন দাবি করে। কেননা ডাডা এবং যে শব্দটা সে উচ্চারণ করেছে, যেটা প্রথম বিশ্বযুদ্ধ, তখনও বিশ্বযুদ্ধোত্তর বলা যায় না, কারণ প্রথম বিশ্বযুদ্ধ তখনও চলছে, ওই সময়টায় আরম্ভ হয়েছে। আপনারা জানেন প্রথম বিশ্বযুদ্ধ 1914-1918 শুরু হয়, এবং তারা সব ধরনের লাংকে, অর্থাৎ কিনা চাপিয়ে দেওয়া সামগ্রিক বাচনকে অস্বীকার করেছে, করে একটা উৎকট দিকে চলে গিয়েছিল, যার পরবর্তী পর্যায়ে ডাডার পরবর্তী পর্যায়ে 1924 সালে প্রথম পরাবাস্তববাদী ইস্তাহার আদ্রে ব্রেত রচনা করলেন। যেভাবে ডাডার ইস্তাহারের পেছনে ত্রিস্তান জারার ভূমিকা সবচেয়ে বড়, তার সঙ্গে ছিলেন ফিলিপ সুপো, যিনি একজন চিত্রকরও বটে, কবিও বটে, সেই রকম আরো অন্যদের নাম করতে পারতাম, নাম বাড়িয়ে লাভ নেই আসলে। আর আভাগারদের প্রসঙ্গে সে বলেছে একটা কথা, যে আমাদের বাংলাতেও সেটা আছে কিনা। হ্যাঁ, আমরা হয়তো সুবিমল মিশ্রদের আনতে পারি, কারণ তাহলে আমাদের আলোচনাটা একটু এলোমেলো হয়ে যাবে। এর থেকে বরং যদি সম্ভব হয় আমরা আভাগার্দ কি এটা নিয়ে, এবং এটা বিদেশের আভাগার্দ মানে যেখান থেকে সূত্রপাত ইউরোপে, এবং সেখানে বাংলায় তার কতটা, যেমন হাংরি জেনারেশনের কথাও সে বলেছে, তারা কতটা সেটাকে হজম করতে পেরেছেন, আর কতটা আমাদের কাছে বয়ান করতে পেরেছেন, নানা প্রশ্ন আছে। হ্যাঁ, নিম সাহিত্য আছে, আরো অনেক কিছু আছে হাবিজাবি। তো সেই কথাগুলো আমরা বরং আরেকদিন আলোচনা করব। আপাতত আশা করি ওই আমি একটা উদাহরণই দিলাম, কারণ তা না হলে এই প্রশ্নে সারা রাত কেটে যাবে। সুতরাং বিশ্বজিৎ, আবার পরের যদি কোনো বক্তব্য থাকে। আমরা সামূহিক বাচন, একক বাচন এগুলো শুনলাম। তারপর মহাশ্বেতা দেবীর সেই আখ্যানের প্রেক্ষিতে আমরা এগুলোর বিশ্লেষণগুলো শুনলাম। এবার আপনার একটা বিখ্যাত বই আছে, সেই বইটার নাম হচ্ছে রোলা বার্থ তার পাঠকৃতি। তো এই বইয়ে পাঠকৃতির আকরণোত্তর বিন্যাস এই শিরোনামে একটা পরিচ্ছেদ আপনি লিখেছেন, এবং সেই পরিচ্ছেদের একটা জায়গায় আপনি লিখেছেন, কথা কখনো বিভ্রমের প্রতিষেধক হতে পারে না। তো লেখা তা পারে। আমরা গতদিন লেখা আর সাহিত্য নিয়ে আলোচনা করেছিলাম, তো আমাদের যারা দর্শক শ্রোতা তাদের মনে পড়ে যাবে হয়তো। তো আবার আমি রিপিট করছি যে আপনি লিখেছেন, কথা কখনো বিভ্রমের প্রতিষেধক হতে পারে না, লেখা তা পারে। পাঠকৃতি সব কুয়াশা সরিয়ে দিয়ে সূর্যালোকের স্বচ্ছতা ও উত্তাপ এনে দেয়, কারণ লিখন বিশ্ব তার অবলম্বন। বার্থ চিন্তাবৃত্ত গড়ে উঠেছে মূলত এই দার্শনিক আকল্পের ভিত্তিতে। তো আমার প্রশ্নটা এই জায়গায়, কথা কেন বিভ্রমের প্রতিষেধক হতে? তোমার এই প্রশ্নের অর্থাৎ কথা কেন, ওই যেটা বললে আর কি, এর কারণ আমাদের শুধুমাত্র আমরা যে বই পড়ছি তার দিকে তাকিয়ে এর সদুত্তর না খুঁজে আমরা বরং আমাদের জীবনের, আমাদের পারিপার্শ্বিকের দিকে তাকাতে পারি। এবং দেখো আমাদের চারদিকে, আমার মনে আছে, যদি ভুল না করে থাকি, ওই প্রবন্ধেই কোনো একটা জায়গায় আছে, আমি লিখেছি যে কথা হচ্ছে প্রতারক, কথা প্রতারক, কথা কত প্রতারক। আজকের বাকসর্বস্ব ভাঁড়দের রাজত্বে আমরা বারবার কি দেখছি না? আমি এর একটা প্রকট রাজনৈতিক অনুষঙ্গ আমার মাথায় আসছে, এটা না হয় বাদই দিলাম। আমাদের
সাহিত্য চিন্তার মধ্যেই সীমাবদ্ধ রাখি। যা আমার মনে নেই, আমার বিশ্বাসে নেই, আমার চেতনায় নেই, আমি এটা বানিয়ে বানিয়ে আমি বলে দিতে পারি। কেন বলে দিতে পারি? কারণ এটার পেছনে একটা দীর্ঘ মনস্তাত্ত্বিক একটা প্রত্যয়, শব্দটা ঠিক হবে না, প্রত্যয় আরো অনেক একটু বড় শব্দ, এক ধরনের অভ্যাসই ভালো এটা আছে। যে আমি কথা বলি, এই জন্য কথার মধ্যে যারা একটু অপশব্দ ব্যবহার করে, অনেকে বলেন যে আর বাতেলা করিস না, মানে কথা অনেক সময় বাতেলায় রূপান্তরিত হয়। কারণ কথা তো ওই স্ফুলিঙ্গের মতো, রবীন্দ্রনাথের ভাষায়, উড়িয়ে গিয়ে ফুরিয়ে গেল সেই তারই আনন্দ। পরে যদি অসুবিধায় পড়ি, বলে দিলেই হলো যে কই আমি তো বলিনি, আমার তো মনে পড়ছে না এরকম আমি বলেছি। যদি শ্রুতি ধারণ যন্ত্র না থাকে কি করে প্রমাণ করব? আর এই যে ধরো আমি তোমার সঙ্গে কথা বলছি বিশ্বজিৎ, আজকে এই যন্ত্রের মাধ্যমে কথা বলছি, বা যখন যন্ত্রের মাধ্যমে কথা বলি না, যখন সামনাসামনি আমরা কথা বলি, নানা বিষয়ে কথা বলি, যখন যা ইচ্ছে হয় তাই বলি, এবং সেই বলার মধ্যে, সেই যে কথা বলি আমরা, সেই বলার মধ্যে যদি পরস্পর পরস্পরকে জানি, তাহলে যদি জানি এইখানে একটা সংযোগের ব্যাপার আছে। সংযোগ শব্দের উল্টো শব্দ অসংযোগ, ইনকমিউনিকেশন ইংরেজি অনুবাদে তুমি দেখবে আমার বইয়ের মধ্যে আছে, ওটা বার্থ ব্যবহার করেছেন, এই প্রসঙ্গেই ব্যবহার করেছেন, যে কথা আমরা বলি সংযোগ স্থাপনের জন্য, অথচ তথাকথিত সামাজিকতার নামে আমরা কিন্তু প্রতারক কথা দিয়ে অনেক অসংযোগকে ঢেকে রাখি না? সুতরাং কথা তো প্রতারক, তার মানে ওটা একটা বিভ্রম। তো কথা অনেক বিভ্রম তৈরি করতে পারে। কিন্তু তুমি দেখো, তুমি যেটা লিখলে, যেটা প্রকাশিত হলো, সেই লেখা তো থেকে গেল, লেখা তো যায় না। লেখা তো তুমি যদি বার্তের অর্থে ধরো, রোলা বার্তের অর্থে ধরো, দেখবেন যে লেখা এক অনন্ত প্রবাহিনী নদীর মতন, সে বয়েই চলে। এইবার যেহেতু আমরা আগের দিন আলোচনা করেছি, আমি ওখানে ফিরে যাব না, কিন্তু একটু শুধু প্রসঙ্গটা অবতারণা করব, যে আমরা সবাই জানি সাহিত্য বা লিটারেচার অর্থাৎ এক কথায় প্রাতিষ্ঠানিক অভ্যাস, নিয়ম বিধি, এইগুলো দিয়ে তৈরি হয় যে সাহিত্য, অর্থাৎ কিনা প্রাতিষ্ঠানিকতার যা অভিব্যক্তি, তা মিথ্যার আড়ম্বরে ঠাসা। এই মিথ্যার আড়ম্বরে ঠাসা সাহিত্যের থেকে সরে দাঁড়ানোর জন্যে, কিসের স্বার্থে? সত্যের কাছে যাওয়ার স্বার্থে। শুধু শিল্প সত্য নয়, যেটা আমি একটু আগে বলছিলাম, জীবন সত্যের কাছে পৌঁছানোর জন্য আমরা ওই রোলাবার্তের অনুসরণে বলতে পারি যে আমরা সাহিত্য নয়, আমরা চাই লেখা, এক্রিচার, যেটা তিনি ফরাসি ভাষায় বলেছিলেন, এটা বিখ্যাত হয়ে গেছে। অনেক ইংরেজি চিন্তাবিদরা এখন এটা শব্দটা তার পারিভাষিক দোতনা মাথায় রেখে এটা ব্যবহার করেন উইদিন কোট। তো সেই যে এক্রিচার বা লেখায় পৌঁছানো, লেখা যেহেতু প্রাতিষ্ঠানিকতাকে অস্বীকার করে এবং করে সে প্রাণগঙ্গার মতো হয়ে ওঠে, যে লেখা নিয়ম বিধিকে তোয়াক্কা করে না, যে লেখা অভ্যাসের দুর্গকে ভাঙতে চায়, সেই লেখা সব বিভ্রমের একমাত্র প্রতিষেধক হতে পারে। কারণ তুমি তো এটা দিয়ে কাউকে ঠকাতে পারবে, তুমি এটা বলতে পারবে না কই আমি তো বলিনি, তোমার লেখাই তো প্রমাণ দিয়েছে তুমি লিখেছো। তুমি কি করে বোঝাবে যে তুমি লেখনি? সুতরাং এটা হলো গিয়ে খুব সাধারণ অর্থে। আর যদি গভীরতর অর্থে যাও, যে অর্থে যাওয়ার জন্যই আমাদের এইসব আলোচনা, দার্শনিক ব্যঞ্জনার অর্থে যাও, তাহলে বলবো যাতে তোমার প্রত্যয়, তোমার অনুভব, তোমার অবস্থানজনিত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নির্যাস, সেই নির্যাস মন্থন করা
যে আলো অন্ধকার, হ্যাঁ অন্ধকারও আছে, কারণ এটাও সত্যের আরেকটা দিক। সেই আলো অন্ধকারের দ্বিবাচনিকতায় পরে যে গাঢ়তর জীবন ভাবনা তোমার কাছে আসছে, ওটা কিন্তু সাহিত্য পারে না। অর্থাৎ প্রাতিষ্ঠানিক সাহিত্য, বা আমি এই শব্দটা ব্যবহার করে থাকি, তুমি আমার বই পড়েছো তাই জানো, অনেক প্রবন্ধের মধ্যে আছে, আমি বলি সাহিত্যিকতা, লিটারেরিনেস, অর্থাৎ সাজানো গোছানো কেয়ারি করা ফুলের বাগানের মতন, কেমন? বা ওই যেটা অন্য প্রসঙ্গে আমাদের বিপিনচন্দ্র পাল লিখেছিলেন, টবে ঝুলানো ব্যক্তিত্ব। এই টবে তুমি ঝুলিয়ে দিতে পারো অনেক কিছু, অনেক বনসাই তৈরি করতে পারো, কিন্তু বনসাই পর্যন্ত হবে টবে, বট গাছ হবে না, অশ্বত্থ গাছ হবে না, কিংবা একটা চাপা গাছও হতে পারবে না, টব তাকে ধারণ করতে পারবে না। কিন্তু লেখা, সে সব, তার ধারণ ক্ষমতা অপরিসীম, বলতে পারো অনন্ত। কিন্তু সাহিত্যিকতা যেহেতু সাহিত্যিকতা, লিটারারিনেস, যেটা দিয়ে তৈরি প্রাতিষ্ঠানিক সাহিত্য, তার কিন্তু সব দিক বাঁধা, এবং ওই বাধা ধরা পথের বাইরে গেলে সে আর সাহিত্য থাকবে না। এই পারিভাষিক দোতনাটা আমাদের বুঝে নিতেই হবে, কারণ তা না হলে রোলাবার্ত অধ্যয়ন বৃথা হবে। তাহলে রোলাবার্ত আমাদের এই কারণেই বলেছিলেন যে লেখা আমাদের মৃত সঞ্জীবনী, লেখা আমাদের সমস্ত মিথ্যা এবং বিভ্রমের প্রতিষেধক। কারণ আর যাই হোক, লেখায় মিথ্যে কথা বলা যায় না, মিথ্যে কথা বললেই ধরা পড়ে যেতে হয়। যে সে নিজেই বলে দেয়, তারস্বরে উচ্চারণ করে কিংবা নিরুচ্চার ভাবে, যে এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা মিথ্যা। তার সঙ্গে প্রত্যয়ের যুগ নেই, সংযোগের যুগ নেই, তার সঙ্গে আনন্দের যোগ নেই, তার সঙ্গে বিষাদেরও যোগ নেই, কোনো কিছুরই যোগ নেই। সে এক ত্রিশঙ্কুর মতো মহাশূন্যে অবস্থানকারী এক মিথ্যা সত্তা। কিন্তু লেখা কখনো কোনো মিথ্যার পরিপোষকতা করে না, করতে পারে না। ওই অর্থেই বলেছি। তো খুব সুন্দরভাবে বললেন লেখা কিভাবে আমাদের ওই বিভ্রমের প্রতিষেধক হতে পারে। এবার আমরা আরেকটা জায়গায় যাব। রোলা বার্থ 1970 সালে একটা বই, এসজেড, না এসজেড এরও ওই আগে, ওই সমসাময়িক হুম, সময় এসজেড ওই বছরে বেরিয়েছিল। আর আরেকটা বই বেরিয়েছিল এম্পায়ার অফ সায়েন্স। সায়েন্স। তিনি জাপান যাওয়ার পরে, জাপানে তিনি 3 বার জাপান গেছিলেন, যাওয়ার, জাপান থেকে ফিরে এসে হ্যাঁ লিখেছিলেন। হ্যাঁ হ্যাঁ, এম্পায়ার অফ সায়েন্স। তো এটি ইংরেজিতে অনুবাদ করেন রিচার্ড হাওয়ার্ড। আর 1983 সালে অনুদিত গ্রন্থটি, এই গ্রন্থটি ইংরেজিতে অনুদিত হয় 1983 সালে, অনুদিত হয়ে প্রকাশিত হয় লন্ডন থেকে। আচ্ছা, এ বইতে আনন্দের নিবিড় অনুভূতিকে সাধারণ দোতনার বাইরে নতুন তত্ত্ববীজ হিসেবে তুলে ধরেছেন রোলাবার্ট। হুম, এই যে নতুন তত্ত্ববীজ, তা একটু স্পষ্ট করে আলোচনা করলে ওই বইটাকে আমরা একটু ছুঁতে পারবো, একটু বুঝতে পারবো ভালো করে। দেখো বিশ্বজিৎ, ওই এম্পায়ার অফ সায়েন্সের ঠিক আগে তিনি আরেকটি চটি বই লিখেছিলেন, কিন্তু ওটার খ্যাতি একেবারে বিশ্বজোড়া, দ্য প্লেজার অফ দ্য টেক্সট। The Pleasure সেখানে, of the Text। হ্যাঁ, তো সেখানেই সূচনা হয়েছিল। তুমি যে ওই আনন্দের প্রসঙ্গ এনেছো, এটা কিন্তু আমাদের সেই ঔপনিষদিক আনন্দ নয়, আনন্দাধ্যব খল্লিমানি ভূতানি জায়ন্তে, সেই আনন্দ নয়, আবার তার কাছাকাছি হয়তো। তিনি ইংরেজিতে অনুবাদ করে স্বয়ং, আমার বইতেই পাবে তুমি, ওই যে বইটার কথা তুমি উল্লেখ করেছো, সেখানে আমি তার এই উদ্ধৃতিটা দিয়েছি। তো তিনি বলেছিলেন, দেখো, প্লেজার পাওয়ার জন্যেই আমরা বই পড়ি, প্লেজার পাওয়ার জন্যেই আমি লিখি, কিন্তু পরের
বাক্যতে প্রায় একই নিঃশ্বাসে তিনি উচ্চারণ করেছেন, এবং এটাই হচ্ছে গিয়ে লক্ষ্য করার মতো বিষয়, যে এই যে প্লেজার, এই প্লেজারের মধ্যে কিন্তু খুব উচ্চমার্গীয় খুব ব্যাপার নাও থাকতে পারে। আসলে তিনি নিজেই বলছেন, আমি যেটা বলতে চাই, আমি তো ইংরেজি অনুবাদে পড়েছি, আমি তো আর ফরাসি মূলে পড়তে পারিনি, তো ইংরেজি অনুবাদেই তিনি শব্দটি ব্যবহার করেছেন, যেটা হচ্ছে ব্লিস, BLISS। আমি যেটা বুঝাতে চাইছি সেটা হচ্ছে যে টেক্সট আমাদের, বয়ান আমাদের ব্লিস উপহার দেয়। সত্যি কি দেয় না বলো? কিন্তু এটা প্রসঙ্গে আমি আরো দু একটা হয়তো বলতে পারি কথা, কিন্তু তার আগে ওই প্লেজার অফ দ্য টেক্সট নামে বইতে ওই যে প্লেজারের কথাটা, এটা মূল ফরাসিতে আছে যে শব্দটা, সেটা আমাদের ইংরেজিতে লিখি যদি JOYISSANCE, উচ্চারণটা সম্ভবত, যেটা তো ওরা পুরো যে বলে না, ইউর মতো পুরো পারবো না আমি করতে, ইউসান্স। তার মানে কি জানো তো, এর পেছনে কিন্তু একটা শরীরী মিলনজনিত যে সংরাগ, যে উত্তাপ, যে পুলক, আমি তিনটে শব্দ উচ্চারণ করলাম, এই তিনটে জিনিসই আছে। আমরা রোলা বার্থের জীবন যদি অনুসরণ করি, দেখবো অনেকগুলো স্তরে তার বয়ান কিন্তু সক্রিয় থাকে, এবং সেই বয়ানের মধ্যে, সক্রিয়তার মধ্যে একটা জিনিস আছে যেটা তার, অবশ্যই এটা নতুন না, তার যে দ্বিতীয় বই যেটা তিনি লিখেছিলেন, তার এক অত্যন্ত প্রিয় 19 শতকীয় এক ইতিহাসবিদ, ভাবো, ফ্রান্সেরই 19 শতকের মানুষ ছিলেন তিনি। তো তিনি তোমার 20 খণ্ডে ফ্রান্সের ইতিহাস লিখেছিলেন, সাধারণ ইতিহাস না, সাংস্কৃতিক ইতিহাস এবং নান্দনিক ইতিহাস লিখেছিলেন 20 খণ্ডে। এছাড়াও তিনি আরো 25টি বই লিখেছিলেন। সেই মানুষটি, তার নাম ছিল জুস মিশেলে। এই মিশেলেকে তিনি খুব ভালোবাসেন। মিশেলের প্রসঙ্গে এটা নিয়ে তার সাংঘাতিক কটু সমালোচনা হয়েছিল। তখন তার বার্থ সেইভাবে বিশ্বখ্যাত হননি, তার আগে মাত্র তার প্রথম বইটাই লিখেছেন কেবল। হ্যাঁ, সুতরাং বিশেষ করে ফ্রান্সের প্যারিসের যেটা সবচেয়ে নামকরা, সবচেয়ে অভিজাত বিশ্ববিদ্যালয়, তার নাম সরবোর্ন। সেই সরবোর্ন বিশ্ববিদ্যালয়ের যারা প্রাতিষ্ঠানিক বিদ্যায়তনের যারা মালিক, শব্দটা উচ্চারণ করবো কিনা জানি না, তো মালিকের মতনই ব্যবহার, তারা একেবারে ক্ষেপে গিয়েছিলেন। কারণ মিশেলের যে যৌন জীবন, সেটাও তার একটা চ্যাপ্টারের মধ্যে ছিল ওই বইটার মধ্যে। ওই মিশেলের সম্পর্কে যে বইটা তিনি লিখেছেন, এটা তার দ্বিতীয় বই। ওই যে শুরু হয়েছিল, সেটা কিন্তু শেষ না। কয়েক বছর পরে তিনি যখন একটা প্রবন্ধ সংকলন বের করলেন, ইমেজ মিউজিক টেক্সট, মিউজিকের মধ্যে, সঙ্গীতের মধ্যে, সঙ্গীতের মূর্ছনার মধ্যে তিনি কিন্তু ওই পুলকের একটা করে, তবে এত সূক্ষ্মভাবে বিষয়টা বুঝতে হয়, না হলে ভুল বুঝার সমূহ সম্ভাবনা। তো আমি আবার ফিরে যাই প্লেজার অফ দ্য টেক্সটে। সেখানে তিনি ওই জুইসান্স এর কথাটা প্রথম উল্লেখ করেছেন, যার মধ্যে উত্তাপ আছে, সংরাগ আছে এবং পুলক আছে। এবং তিনি বলেছেন, এমনিতে কেউ ভাবতেই পারবে না যে আমরা যখন টেক্সটের মুখোমুখি হই, টেক্সটের সঙ্গে শুধু মুখোমুখি যখন না, শুধু টেক্সটকে যখন আমরা টেক্সটের ভেতরে প্রবেশ করি, টেক্সটকে যখন আমরা বিদ্ধ করি, এবং আমরাও যখন টেক্সট দ্বারা বিদ্ধ হই, এটা কিন্তু বোথ ওয়ে ট্রাফিক। শুধু আমি গিয়ে কোনো একটা বয়ানের মধ্যে ঢুকে পড়লেই হবে না, সে ভুলভাবে হোক আর শুদ্ধভাবে হোক, বয়ানও আমার মধ্যে সক্রিয় হতে হবে। যদি এরকম হয়, যদি তোমার মধ্যে একটা আবেশ তৈরি করে, যদি একটা ঘোর তৈরি করে, ওই পুলক বা সংরাগ বা উত্তাপ যাই বলো, ওই তিনটে একসঙ্গে যদি তোমার মধ্যে এনে দেয়, তাহলে একটা নতুন ধরনের প্লেজার তৈরি হয়, যে প্লেজারকে পরে বার্থ বলেছেন যেটা হচ্ছে আসলে ব্লিস। এবং ব্লিসের বাংলা করা ভীষণ কঠিন। আমরা বলতে পারি যে সর্বোত্তম, প্রায় বলতে পারো মহত্তম, সর্বোত্তম না বলে মহত্তম বলা ভালো। মহত্তম যে আনন্দ, প্রায় স্বর্গীয় আনন্দের কাছাকাছি,
স্বর্গীয় আনন্দ কাকে বলে আমি জানি না, কার স্বর্গে আমি বিশ্বাস করি না, কিন্তু মোটামুটি একটা মেটাফর হিসেবে ব্যবহার করলাম। তো সেটার কাছাকাছি যায়, যেটা হচ্ছে ব্লিস। এবং সত্যিকারের যদি বয়ান হয়, খুব বড় কথা কিন্তু এটা বিশ্বজিৎ, যে যদি হয় তাহলে ওটা তোমাকে বিদ্ধ যেমন করবে, তুমিও তার দ্বারা বিদ্ধ হবে, এবং তার ফলে যেটা পাবে তুমি, এটা অনেকটা পরিমাণে তোমাকে পুলক দেবে, তোমাকে উত্তাপ দেবে, তোমাকে সংরাগ দেবে, আর কি দেবে, তোমাকে সমুন্নীত করবে। ইংরেজিতে বলে এলিভেট করা, এলিভেট করবে। যেমন ধরো আমাদের, আমি কবিতা নিয়ে কিছু বলবো না ভেবেছিলাম, কিন্তু জীবনানন্দের নাম আমাকে বাধ্য হয়ে উচ্চারণ করতে হয়। জীবনানন্দের অসংখ্য কবিতা আমাদের ওই জুইসাঁসের একটা নমুনা দেয়, ওই ব্লিসের খবর আমাদের কাছে পৌঁছে দেয়। তো তুমি যে প্রসঙ্গতে বলছিলে না, ওই প্লেজার অফ দ্য টেক্সট থেকে পেরিয়ে ওই যখন তিনি এস জেড এর দিকে যাচ্ছেন, এবং তার আগে তুমি এম্পায়ার অফ সায়েন্সের কথা বলেছো, তিনি যখন, এবার ওই প্রসঙ্গে যাই, তিনি ওই তোমার এত ভালো লেগে গিয়েছিল তার, জাপানে, মজা হচ্ছে জাপানিজ ভাষা তিনি জানেন না, এবং জাপানে তো আমিও গেছি 2015 সালের ডিসেম্বরে একটা অনুষ্ঠানে, এবং কয়েকদিন ছিলাম, এবং চারদিকে গিয়ে আমার সেখানে বারবার রোলাবার্থের এম্পায়ার অফ সায়েন্সের কথা মনে হচ্ছিল। এম্পায়ার মানে সাম্রাজ্য, সাইন মানে চিহ্ন। যিনি চিহ্নের কথা বলেন, তিনি চিহ্নের সমুদ্রের মধ্যে বাস করছেন, কিন্তু চিহ্নটা কি বার্তা তার কাছে দিচ্ছে এটা তিনি বুঝতে পারছেন না, কারণ জাপানি লিপি তিনি জানেন না, তিনি জাপানি ভাষাও জানেন না, জাপানি লিপিও জানেন না। কিন্তু তা সত্ত্বেও তার যে একটা চিত্রলতা আছে, সেটা তার কাছে কিন্তু একটা মেসেজ পৌঁছে দিচ্ছে। সেই মেসেজ কিসের? যে মানুষের পৃথিবীতে কোনো না কোনো ভাবে একটা সংযোগের পথ তৈরি হই, এবং সেটা বড় পুলক দেয়, বড় উত্তাপ দেয়, বড় ব্লিস দেয়, বড় মহত্তম একটা স্তরে আমাদের পৌঁছে দেয়। তো বয়ান বড় যে কোনো কথা নয়। তুমি মনে করো, আমি আমার মনে হয় আমার মতো তুমি এবং আমাদের মতন আরো অনেকে নিশ্চয়ই এ ধরনের ব্লিসের সন্ধান পেয়েছেন যখন তিনি গোড়া পড়েছেন রবীন্দ্রনাথের, তা কি পাননি? তো সেই যে গোড়া উপন্যাস আমার মাথায় চলে এলো, যে কোনো মানুষই আসবে, এমন আমার চতুরঙ্গ পড়লে ওই একই ব্যাপার হয়। চতুরঙ্গ আখ্যানে, আমি এটাকে উপন্যাস কখনো বলি না, তুমি জানো। তো চতুরঙ্গ আখ্যানে আমরা যে সতীশ, দামিনী, শ্রীবিলাস, এবং একটু দূরে সেই ভণ্ড সাধু লীলানন্দ স্বামী, এদের সবাইকে নিয়ে যে অস্তিত্বের যে এক অন্তর্নাট্য বহুল গ্রন্থনা তৈরি হয়েছে, এবং সেই গ্রন্থনার মধ্য দিয়ে ভুল করে আমরা অনেক কিছু চাই, কিন্তু যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। সত্যের কাছে যেতে গেলে অনেক ভ্রমের পদ্ম দিয়ে যেতে হয়। যেভাবে দামিনী গিয়েছিল শচীশের কাছে, শচীশ তাকে প্রত্যাখ্যান করেছিল, এই গল্প আমরা জানি। এবং তারপরে সে, যে শ্রীবিলাস মনে মনে তাকে পুজো করেছে বলা যায়, সে তার কাছেই গেছে, এবং সেই যাওয়া যে কত সার্থক যাওয়া, সেটা প্রমাণিত হলো কখন, যখন বিয়ের 1 বছরের মাথায় সে চলে গেল পৃথিবী ছেড়ে। তাকে বাঁচাতে শ্রীবিলাস পুরীর সমুদ্রে তার নিয়ে গেল, এবং ওই অন্তিম যে উপসংহার সূচক যে তোমার চতুরঙ্গের যে অনুচ্ছেদটি, এটা ওই পুলক, ওই সংরাগ, ওই উত্তাপ, ওই মহত্তম সমুন্নয়ন, এলিভেশন, এর আনন্দ, প্লিজ, সেটা কি দেয় না? যখন দামিনী শ্রীবিলাসের পায়ের ধুলো নেয়, নিয়ে বলে, স্বাদ মিটিল না, আর জন্মে যেন আবার তোমাকে পাই। ভালোবাসার চেয়ে বড় দ্বিবাচনিক সত্তা তো কোথাও কিছু নেই। সেই ভালোবাসার চেয়ে ব্লিসফুল আর কি আছে মানুষের দুনিয়ায়? তার মধ্যে পুলক আছে, উত্তাপ আছে, সংরাগ আছে, সমুন্নয়ন আছে। এই ভালোবাসা হঠাৎ শুনলে মনে হয় কিরকম কথা, এমনকি যে পাত্রের আধারে সে পল্লবিত হয়ে উঠেছে,
সেই পাত্র চূর্ণ হয়ে যায়, ভালোবাসা অনন্তে পৌঁছে যায়, কিন্তু ভালোবাসার যাত্রা থামে না। সেটা বিদ্ধ করে আমাদের, আমরা যারা পাঠক আমাদের। তো ওইভাবে হয়তো বলা যেতে পারে আমাদের পড়া বইয়ের সঙ্গে মিলিয়ে নিয়ে বিশ্বজিৎ। তো ওই একই বছরে, অর্থাৎ 1970 সালে, আপনি আগেই উচ্চারণ করেছেন বইটার নাম, হুম বার্থের এস জেড, হুম এস ওই স্ল্যাশ জেড। স্ল্যাশ আছে একটা। তো 1970 সালে সেটা প্রকাশিত হয়েছিল। আর এটি রিচার্ড মিলার ব্ল্যাকওয়েল ইংরেজিতে অনুবাদ করেন, এবং অনুবাদটি অক্সফোর্ড থেকে প্রকাশিত হয় 1990 সালে। তো এই বইয়ে আহ আন্তঃপাঠ বা ইন্টারটেক্সচুয়ালিটি। ইন্টারটেক্সচুয়ালিটির একটা ধারণা আমরা চমৎকার ভাবে পেয়ে যাই বার্থ যা ব্যবহার করেছেন। তো এতে আকরণোত্তর চেতনার অভিব্যক্তি আরো স্পষ্ট হয়েছে। তো এই যে আন্তঃপাঠ বা ইন্টারটেক্সচুয়ালিটি বলতে কি বোঝায়, একটা কথা, একটা প্রশ্ন। অনেকেই হয়তো আমরা এই ইন্টারটেক্সচুয়ালিটির ব্যাপারটা বুঝি না। আর এই ধারণাটিকে তিনি কিভাবে ব্যবহার করেছেন এস স্ল্যাশ জেড, এস জেড নামের বইয়ে, এই দুটি বিষয়ে যদি একটু আলোকপাত করেন। দেখো, এস জেড একটা সাংকেতিক অক্ষর, প্রথমত এটা বুঝে নেওয়া যাক। একটা বোঝাচ্ছে স্বর, আর আরেকটা বোঝাচ্ছে নিঃস্বর। ও সোজা ভাষায় শব্দ ও নৈশব্দ। শব্দ সাধারণ শব্দ না, সেই শব্দ যে শব্দের আধারে বাক পরিস্ফুট হচ্ছে। আর আরেকটা হচ্ছে উচ্চারিত বাকের সমান্তরাল ভাবে সংশ্লিষ্ট হয়ে নৈশব্দ, নৈশব্দের আধার বলা ভালো, তাকে ধারণ করছে। এবং শব্দ ও নৈশব্দের এই যুগলবন্দি শুধু কবিতা নয়, সার্থক আখ্যানও। এটা অন্তত রুলাবার্ত বইতে বলেছেন। এবং ওই বইতে তিনি বালজাকের একটা ছোট উপন্যাস যার নাম সারাসিন, সেটা তিনি ওই আকরণোত্তর পদ্ধতির যাত্রা কিন্তু ওই বই থেকেই শুরু হলো, সবাই বলে থাকেন এস জেড থেকে। সেখানে তিনি নিজে বিশ্লেষণ করে দেখিয়েছেন যে আকরণোত্তরবাদী পাঠ কাকে বলে। সেখানে তিনি 362টি একক, আমি বলেছিলাম না একটু আগে যে একটা সমগ্রের মধ্যে অনেক অংশ, সেই রকম 362টি অংশ খুঁজে বের করেছিলেন বার্থ। এবং আরেকটা ইন্টারেস্টিং অবজারভেশন আছে, 93টি অধ্যায় ছোট ছোট, তিনি সেগুলোকে বিন্যস্ত করেছিলেন। একজন তাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা 93টা অধ্যায় কেন? 90 হতে পারতো, 95 হতে পারতো, 100 হতে পারতো। খুব তাৎপর্যপূর্ণ উত্তর দিয়েছিলেন তিনি। বলে, কেন 93টা অধ্যায় করেছি জানো? কারণ 1893 সালে আমার মার জন্ম হয়েছিল। আমরা যারা রোলাবার্থ সম্পর্কে একটু একটু পড়াশোনা করেছি, আমরা জানি যে রোলাবার্থের যখন 62 বছর বয়স, তখন তার মা বার্ধক্যকালীন রোগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং মায়ের, তিনি তো বিয়ে করেননি সারা জীবন, মার উপর একেবারে 62 বছর বয়সেও তিনি একদম শিশুর মতো নির্ভরশীল ছিলেন। মা কেন্দ্রিক জীবন। তো সেই মা কেন্দ্রিক জীবনের গ্রেটেস্ট পসিবল ট্রিবিউট তো এটা, এই 93টা অধ্যায়। যাই হোক, সেটা একটা দিক, আমি এমনি কথা মনে হলো তাই বললাম। এখন এই অংশের সঙ্গে সমগ্রের সম্পর্ক, তার বিন্যাস এবং প্রতিন্যাস খোঁজা, সেটাই তো আকরণোত্তরবাদের কাজ। তাহলে বার্থ যেভাবে আমাদের দেখিয়েছেন, এবং মনে রাখতে হবে যে পাঠকের ইচ্ছাই শেষ কথা যদিও, কিন্তু ইচ্ছা মানে তো আর
স্বৈরাচারী ইচ্ছা নয়, ইচ্ছারও একটা বিধি আছে, যে বিধি রূঢ় শুষ্ক কোনো বিধি না, নান্দনিক বিধি। কিন্তু সেই নান্দনিক বিধি অনুযায়ী তাকে এগিয়ে যেতে হবে, সোজা ভাষায় তাকে শিখে নিতে হবে কি করে অংশের সঙ্গে অংশের মালা গেঁথে তারপর সমগ্রে গিয়ে পৌঁছাতে হয়, অর্থাৎ কিভাবে পড়তে হয় তাই শেখানো আকরণোত্তরবাদের মূল অভিপ্রায়। এখন এই আলোচনায় যেতে গেলে তোমার যে প্রশ্নটার মধ্যে যেটা ছিল আর কি, যে আমরা তাহলে শব্দ এবং নৈশব্দের গ্রন্থনাটা লক্ষ্য করব। সোজা ভাষায় আরো একটু সহজ করে বলি, লেখক যা বলেছেন তার সঙ্গে সমানই গুরুত্ব দিতে হবে তার বাক্যান্তরবর্তী শূন্যায়তনকে। অর্থাৎ লেখক যা বলেননি, কথাকার যা বলেননি, সেটাও উত্তম পাঠক যারা তাদের অনুমান করে নিতে হবে। যখন তিনি শব্দ আর নৈশব্দের ওই গ্রন্থনা তৈরি করতে পারবেন, উক্ত এবং অনুক্তের সেতুটা গড়ে নিতে পারবেন, তখনই কেল্লা ফতে। এবং ওই সেতু গড়ার কথা শুধু আমি বলছি তা নয়, রোলা বার্থের সম্পর্কিত আমার বইয়ের মধ্যে দেখবে 2-3 জায়গায় আমি লিখেছি যে সেতু তৈরি করার কথা বার্থ আমাদের শিখিয়েছেন। সঙ্গে সঙ্গে এও বলে দিয়েছেন যে সেতু তৈরি করতে করতে গেলে দেখবে হঠাৎ ভেঙে পড়ছে, কিন্তু দমে গেলে চলবে না, আবার নতুন করে সেই সেতুটা তৈরি করতে হবে, তবে গিয়ে তুমি তোমার অন্বিষ্ট তাৎপর্যে পৌঁছাবে। কেননা কেন এটা হয়, কেন সেতু গড়তে গড়তে ভেঙে যায়? কারণ তাৎপর্য তো আর মনোলিথিক, যাকে বলে বাংলা মনে এলো না তাই ইংরেজিটাই বলছি, মনোলিথিক স্ট্রাকচার নয়। সেও তো অনেকগুলো ইটের পরে ইট গেথে যেমন দালান তৈরি হয়, তেমনিও তো তাৎপর্যের মধ্যে থাকে সামাজিক, সাংস্কৃতিক, প্রচ্ছন্ন বা প্রকট রাজনৈতিক নানা অনুষঙ্গ এবং প্রসঙ্গ। সেই প্রসঙ্গ এবং অনুষঙ্গের নিরন্তর এক দ্বিবাচনিকতা চলছে। যে পাঠক সেটা অনুভব করতে পারেন তিনি প্রকৃত এবং সার্থক পাঠক। আমাদের কাজ তাহলে হবে আমাদের পরিচিত ওই চতুরঙ্গের কথা বলছিলাম, তাই আমি এই উদাহরণটা আবার দেবো না, তা আমরা ওই রকম ভাবে এগোবো। যেমন ধরো তুমি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের এই বইটা তো কেউ পড়েই না আজকাল, কঙ্কাবতী। কিন্তু সেই কঙ্কাবতী তো বলা যায় যে দুরকম প্রতিবাদ ছিল। এক, ঔপনিবেশিক যুগে আমাদের উপন্যাসের নামে যে এক ধরনের ঔপনিবেশিক নন্দন আমাদের অধিকার করেছিল, তার বিরুদ্ধে একটা লুকায়তের প্রত্যাঘাত ছিল প্রচ্ছন্নতাতে। এবং তার মধ্যে এটা আমাদের বার্তেরও নানা প্রসঙ্গে আছে, বিশেষ করে ইমেজ মিউজিক টেক্সট বইতে পাবে। এমনকি তার এম্পায়ার অফ সায়েন্সের যেটা তুমি বললে তার মধ্যেও আছে এটা। সেটা কি, যে সেটা হচ্ছে যে এই চিহ্ন বা প্রতীক বা রূপক, অবশ্য তিনটা আলাদা আলাদা কথা, কিন্তু কখনো চিহ্ন, কখনো প্রতীক, কখনো রূপক এর সমাবেশে অনেক সময় তাদের মধ্যে নানা রকম সংঘর্ষ তৈরি হয়। সেই সংঘর্ষ থেকে অনেক প্রতিপ্রশ্ন দেখা দেয়, সেই প্রতিপ্রশ্নের কাউন্টার কোয়েশ্চেন আর কি। তো সেই প্রতিপ্রশ্নের সমাধান করতে করতেই কিন্তু পাঠক এগোন। কথক যা লিখেছেন, মানে লেখক যা লিখেছেন, এই ক্ষেত্রে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় তো লিখেইছেন। তো কঙ্কাবতী কে? কেন কঙ্কাবতী জ্বরের ঘোরে সব যা না তা তাই দেখে? ইন্দ্রজালিক, আমরা ম্যাজিক রিয়েলিজম নিয়ে কত বড় বড় কথা বলি, তো কত আগে এই ঐন্দ্রজালিক বাস্তবতার স্বর্ণদুয়ার খুলে দিয়েছিলেন তিনি। কিন্তু এর মধ্যে এমন কি মশা কথা বলতে পারে, ব্যাং কথা বলে, ব্যাংকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ কম হয় না মিস্টার গমিশ, যে কিনা তখনকার যে ঔপনিবেশিক সেই আমলে যখন আমাদের বাবু বাঙালিরা সাহেব হওয়ার চেষ্টা করতেন, তো সেই তাদের একটা কার্নিভাল, যে কার্নিভাল আমরা বাক্তিনের কাছেই পেয়েছি, কার্নিভাল তত্ত্বের একটা দারুণ প্রয়োগ। ও আরেকটা কথা বলিনি,
যে অনেকের দ্বারা প্রভাবিত হয়েছেন, কিন্তু শুরুতে এটা বলা হয়নি, তো একটু যা বলে নিচ্ছি, কিন্তু আমি বিশদ করতে পারবো না, সময় নেই। তো যে ক্লড লেভি স্ট্রাউস, তার কাছেও তিনি ঋণী, যিনি স্ট্রাকচারালিজমের ধারাকে তোমার লোক সংস্কৃতি বা লোক সাহিত্যের নৃতত্ত্বের বলা ভালো, অ্যানথ্রোপোলজির আঙ্গিনা থেকে সাহিত্যের আঙ্গিনায় প্রবাহিত করার জন্য ভগীরথের ভূমিকা পালন করেছিলেন। সেই ক্লড লেভি স্ট্রাউসের প্রভাব তার মধ্যে আছে। পরে যদিও তাদের মধ্যে বিরোধ হয়েছিল, মিশেল ফুকোর প্রভাব তার মধ্যে আছে। মিশেল ফুকোর সেই অর্ডার অফ থিংস বইটার প্রভাব তার অন্তত দুটো বইতে আছে, প্রথম দিকের, শেষে আর নেই, এটা আছে। জাক দেরিদার সঙ্গেও তার বেশ বিতর্ক হয়েছিল, তবু দেরিদার প্রভাবও খানিকটা যে নেই তা নয়। আর ওই যে তুমি ইন্টারটেক্সচুয়ালিটির কথা বলছো, সেটা বলতে বলতে এই কথা বললাম, এই যে তোমার আহ ওই ব্যাঙের সঙ্গে তার কথা বলা, এটা তো ইন্টারটেক্সটের একটা ছোট্ট সূত্র, পুরো নয়। তারপর মশা মানুষ পোষে, এটার মধ্যে যে স্যাটায়ার আছে, যে লুকায়তর প্রত্যাঘাত আছে, যে কার্নিভালের রস আছে, সেটাও তো ইন্টারটেক্সট। ইন্টারটেক্সট মানে অন্তর্বয়ন। মানে সোজা ভাষায় আমাদের নিজেদের কাপড়ের দিকে তাকালেই বুঝবো যে টানা এবং পুড়েন, এদিকে এক রঙের সুতো, ওইদিকে আরেক রঙের সুতো, এইভাবেই তো মূল কথা তো এটাই। এটা তো মিলেই হোক আর হাতেই হোক তাতেই হোক, বয়ন তো। তো সেই বয়নে যেমন একটা সুতো দিয়ে হয় না, তার যেমন দুটো সুতো দরকার হয়, না হলে তো দ্বিরালাপ হবে না, না হলে তো দ্বিবাচনিকতা হবে না, তেমনি একটা মূল বয়নের ভেতরে অনেক উপাদান দিয়ে, বিভিন্ন উপাদান দিয়ে অন্তর্বয়ন তৈরি হয়। এটা অনেক প্রখ্যাত বয়ানের মধ্যেই আমরা পাবো। আমার মনে পড়লো ত্রৈলোক্যনাথের কথা, তাই বললাম। এবং সেইখানে যে সে বাস্তব থেকে ইন্দ্রজালে যায়, আবার ইন্দ্রজাল থেকে বাস্তবে ফিরে আসে। আরে বাস্তবে ফিরে আসা তো অনিবার্য, যেখানে কেতু অপেক্ষা করে আছে, কেতুর সঙ্গে তার বিয়ে হবে। যেন অনেকটা তোমার আমাদের যেমন ছেলেবেলায় যেমন তোমার শনির পাঁচালি টাচালি ইত্যাদি শুনতাম, নানা রকম পরীক্ষার পরে তারপরে শেষ পরে আঘাটে ঘাট হয়, আপদে পথ হয়, মানুষ মানুষ হয়, এরকম একটা ব্যাপার হয়তো আছে। কিন্তু সেটাও তো সেই আমাদের কথকতার যে বিপুল ঐতিহ্য বাংলার, সেখান থেকেই উঠে এসেছে। তা আমি যদি বলি, এটাও তার ভেতরে ভেতরে অন্তর্বয়ন হিসেবে কাজ করছে। অন্তর্বয়ন মানে এই না শুধু একটা চরিত্র, শুধু একটা গল্পের কোনো টুকরো, তা না। নানা রকম মূল্যবোধের যে সে বয়ন না থাকলে তো নানা রঙের টেক্সচার তৈরি হবে না। আর নানা রঙের যদি না থাকে, তুমি কি তোমার জামা পরবে বা কিছু পরবে? পরবে না তো। সুতরাং এই বয়নের জন্য অন্তর্বয়নটা এতই জরুরি, সে তার মধ্যে শ্বাস নিঃশ্বাস প্রবাহিত করে দেয়। এবং এটা শুধুই রূপকের কথা আমি উচ্চারণ করিনি, এটা সত্যি। একটা বয়ান যে সার্থক হয়ে ওঠে, কারণ সে একই সঙ্গে অনেক পৃথিবীর, বা বলা ভালো এক পৃথিবীর অনেক দিগন্তের আভাস আমাদের কাছে এনে দেয়। এবং সেই এনে দেয় বলেই ইন্টারটেক্সচুয়ালিটি একটু গুরুত্বপূর্ণ। আর একটা জানিয়ে রাখি বিশ্বজিৎ, এটা অবশ্য তোমার জানাই আছে সম্ভবত, ওই সময় তার ছাত্রীতুল্যই বলতে পারো জুলিয়া ক্রিস্তেবা, তিনিও একজন খুব নামকরা তত্ত্ববিদ, যার হ্যাঁ, হ্যাঁ। লেখা বই হচ্ছে ডিজায়ার ইন দ্য ল্যাঙ্গুয়েজ। তো তা ইন্টারটেক্সচুয়ালিটি কিন্তু বার্থের নিজের ব্যাপার না, ওটা কিন্তু তিনি জুলিয়া ক্রিস্তেবার কাছ থেকে নিয়েছিলেন। তো জুলিয়া ক্রিস্তেবা তো ভাষাতাত্ত্বিকও ছিলেন। হ্যাঁ, ভাষাতত্ত্ব খুব ভালো জানতেন আমাদের রোলা বার্ত, না হলে অনেকগুলো ব্যাপার আগে যেটা আমরা আলোচনা করলাম, একক বচন সাময়িক বচন, এগুলো গ্রন্থনা তৈরি হতো না। কিন্তু এখানে জুলিয়া ক্রিস্তেবার একটা অবদান আছে, তো সেটাও একটু না বললে অসম্পূর্ণ থেকে যায়। তো মূল কথা হলো, আমরা আজকে যে সার্থক বই পড়বো আমাদের বাংলা ভাষায়, আমরা লক্ষ্য করব এটা কখনো একান্তিক হতে পারে না। ভেতরে ভেতরে
তার অনেকান্তিকতার একটা পরিসর থাকবেই থাকবে, কেননা অন্তর্বয়ন ছাড়া জীবনের নানা রঙের সুতোর গ্রন্থ না তৈরি তো হতে পারে না। ওইটাই আমার বলবার ছিল। খুব সুন্দর আলোচনা। তো কঙ্কাবদের প্রসঙ্গ এনেছেন, ওইখানে ওই যে ব্যাঙের প্রসঙ্গটা এনেছেন, খুব সুন্দর। হম। তো ওই যে একটা মিস্টার ব্যাঙ গমিস। বলছে যে, মিস্টার গমিস, মাথায় হ্যাট ট্যাট দিয়ে দেখো তো আমি কিরকম ইংরেজ হয়েছি। তো হম। আহ, এই কথাটার মধ্যে উপনিবেশবাদের আহ উপনিবেশবাদের বিরুদ্ধে যে একটা স্যাটারিস্টিক একটা উপস্থাপন আমরা লক্ষ্য করি, এবং এখানে যে একটা ব্যাংকটাই তো প্রতিবাদও আমরা কার্নিভালের উপাদান। আর ব্যাংক মানে কার্নিভ্যালের উপাদান। ঠাট্টার বিষয় আমাদের কাছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কিরকম ভাবে এনেছেন ত্রৈলোক্যনাথ, খুব বড় হ্যাঁ, মাপের হ্যাঁ, হ্যাঁ, লেখা এটা ওটা। মানে এটা ওটা সাহিত্য মানে নয়, ওই একেবারেই আগের কথা বললাম, ওটা কিন্তু লেখা, এক ক্রিচার, লেখা। নট হ্যাঁ, লিটারেচার। হ্যাঁ, হ্যাঁ। আর এই আলোচনা থেকে আরেকটা ব্যাপার উঠে এসেছে, যে আমার মনে পড়ে যাচ্ছে যে শঙ্খ ঘোষের একটা কবিতার লাইন শুনতে শুনতে আমার মনে হলো যে, শূন্যের ভেতরে এত ঢেউ। ঢেউ। হম। হ্যাঁ, ঠিক। শূন্যের ভেতরে এত ঢেউ। এই কথাটা আমার স্মরণ হয়ে গেছে আপনার এই আলোচনার ইয়ে থেকে, বার্ড ঠিক, সম্পর্কে আলোচনা সত্যিই যে তাই। হ্যাঁ, যে শূন্যের ভেতরে যে এই ঢেউ ঢেউ আছে, সেই ঢেউটাকে পাঠক হিসেবে আমাদের পড়তেই হয়। আর যেখানে জীবনানন্দ শূন্যায়তন সেখানেই তো উদ্ভাসন, যেখানে উদ্ভাসন। এপোরিয়া আরেকদিন বলেছিলাম, সেখানেই হ্যাঁ, তো ইনসাইটের সূচনা। এটাই ভারী মজা, এটাও আরেকদিন আলাপ। যেটাকে শূন্য এটাও আরেক, বলে ভাবছি তা রিক্ত নয়, সেটা আসলে হ্যাঁ, সে হ্যাঁ, হ্যাঁ। পূর্ণ হওয়ার জন্য আমাদের অপেক্ষা করছে, কারণ আমরাই এবং তাকে পূর্ণতা দেব, আমরা পড়ুয়ারা। সেই সঙ্গে পড়ুয়া সম্পর্কে একটা জিনিস আমাদের মনেও পড়ে যাচ্ছে জীবনানন্দের। হ্যাঁ, জীবনানন্দ যেখানে লিখেছিলেন সবাই মানে কবি নয়, কেউ কেউ কবি। তাহলে এই আলোচনা থেকে এটাও বোঝা গেছে, আমরা সবাই পাঠক নই, কেউ কেউ পাঠক। এই কথাটাও আমার আসলে ওই মনে হচ্ছে। এইখানে একটু বাকতিনের শরণাপন্ন হওয়া যায়। আসলে হ্যাঁ, এ, জীবন বলো, বয়ান বলো, পাঠকৃতি বলো, সব আমাদের কাছে নিরন্তর প্রশ্নমালা উত্থাপন করে চলেছে, আর পরীক্ষা করে দেখছে আমরা প্রত্যুত্তর দেওয়ার যোগ্য কিনা। আমাদের কাজ যোগ্য কি? হচ্ছে পাঠক হিসেবে প্রত্যুত্তর যোগ্যতা অর্জন করা, যেটাকে বাকতিন বলেছেন আনসারেবিলিটি। সেই হ্যাঁ, হ্যাঁ, আনসারেবিলিটির যোগ্য হয়ে ওঠা। এবং এক হিসেবে দেখো, যেখান থেকে যাত্রা করো না কেন, এই মহারথীরা সব এসেই যান আলোচনায়, সে রুলাবার্তি হোক আর যিনি হন। এটা ভারী মজার ব্যাপার। আসলে যতক্ষণ তুমি আহ নিচে, মানে একটা নিচু তলায় আছো, একটা অবতলে আছো, নিচু অবতলে আছো, ততক্ষণ পর্যন্ত সব স্বতন্ত্র, সব আলাদা। কিন্তু একটু উচ্চতায় পৌঁছে যাও, দেখবে সবই কিন্তু একই সত্যের বিভিন্ন অবয়ব এবং বিভিন্ন সংরূপ। এই উপলব্ধিতে এক সময় পৌঁছাতেই হয়। তত্ত্ব আমাদের এই আলো জেলে দেয় এবং সেই জায়গায় পৌঁছতে সাহায্য করে। ঠিক, ঠিক, ঠিক। এ প্রসঙ্গে আপনারই একটা বইয়ের কথা আমার মনে পড়ে যাচ্ছে, নিবিড় পাঠের নন্দন। একটা বই, খুব ভালো বই আপনারই। আছে। হুম। হ্যাঁ, ওইখানে খুব সুন্দর এগুলো নিয়ে আরো বেশি আলোচনা আছে। তো আম আমরা এসজেড বই সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তো এই যে এসজেড বইতে রোলা বার্থ পাঠক সত্তাকে একটা মর্যাদার আসনে অভিষিক্ত করেছেন, এবং এ প্রসঙ্গে হয়তো কারোর মনে পড়ে যাবে পাঠক প্রতিক্রিয়াবাদের কথাও। তো পাঠক কিভাবে মর্যাদার আসনে বসতে পারেন, তার প্রক্রিয়াটা কি, সে সম্পর্কে আমাদের একটু বুঝিয়ে বলুন। এবং সম্ভবত আমার মনে হয় পাঠক, আমি এই প্রশ্নটার উত্তর এতক্ষণ ধরে দিয়ে ফেলেছি। হ্যাঁ, দিয়েছেন। কারণ আমি যা যা বলেছি তাতেই তো পাঠক একটা মর্যাদা আসনে অধীশ্বর হয়ে যায়, এমন একটা জায়গায় পৌঁছে যায় যে লেখক তার নিজের জায়গায় সার্বভৌম স্বরাট হলেও
পাঠকের দরবারে যখন তার বয়ান পৌঁছে যায়, তখন পাঠকই শেষ কথা। তাহলে গৌরবটা কার বাড়লো, মর্যাদাটা কার বাড়লো? পাঠকের। এবং এটা বার্তের হাত ধরেই তো হয়েছে, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, ঠিকই ঠিক। ভারতের এটা তো সবচেয়ে বড় অবদান সাহিত্য, পৃথিবীর বিশ্ব সাহিত্য আলোচনার ক্ষেত্রে। এবং আমরা যারা বাঙালি, আমরা তো সবসময় সব ভালো জিনিস আত্মস্থ করেছি, আমাদের দেশেরই হোক বা অন্য দেশেরই হোক। তাহলে এইগুলো আত্মস্থ করতে এত দ্বিধা কেন? এত অপরিচয়ের দূরত্ব কেন আমরা তৈরি করে রেখেছি? একটু চেষ্টা করলেই তো পারি। ঠিক ঠিক ঠিক। তো এ প্রসঙ্গে তাহলে আমরা বুঝতে পারি মানে বার্থকে অনুসরণ করে যে ওই আমরা যে লিখি না, ছোটবেলায় লিখতাম, এখানে কবি বলিয়াছেন যে, ওই কবি বলিয়াছেনের যুগ হয়তো আজকে শেষ হয়ে গেছে। শেষ, এই শেষ। হ্যাঁ, কবির বলা এখন বলির পাঠক কিছু নেই। বলেন। হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ, পাঠকের বলার যুগ। পাঠক ঠিক যা ঠিক ঠিক। বলবেন সেটাই শেষ কথা। হ্যাঁ, তো আমরা তবে আলোচনার প্রায় শেষের দিকে। সার্থক পাঠক হতে হবে কিন্তু, হ্যাঁ। সার্থক এবং পাঠক। অযৌক্তিক কিছু বললে চলবে না, যা হ্যাঁ, 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 অনুভূতির বাইরে। সেটা তো মিথ্যার এলাকা, সে তো সত্য ভ্রমের এলাকা, বিভ্রমের এলাকা, সে তো সত্যের এলাকা নয়। আর পাঠকের, লেখক সত্যিকারের কবি এবং লেখক যেমন সত্যবাদী, পাঠকের তো এই দাবি করতে পারেন পাঠকেরা যে হ্যাঁ, ঠিক ঠিক। আমরাও সত্যে স্থিত, আমরাও সত্যবাদী। কারণ একটা কথা মনে পড়ে যাচ্ছে, অনেক টেক্সটকে কিন্তু আমরা মিস রিডিং করি। হ্যাঁ, অনেক এটা পাঠক উম্বের্তোর কিন্তু একর বই আছে, ইন্টারপ্রিটেশন আবার হ্যাঁ, ইন্টারপ্রিটেশন ইত্যাদি আছে। হ্যাঁ, 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 মিসরিড হ্যাঁ, তো হ্যাঁ, করি, সেটা বড় সমস্যা। হ্যাঁ, 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 হ্যাঁ। আর পাঠক কিরকম হতে হয় সেটা তো মাইকেল মধুসূদন দত্ত তিনি রামায়ণকে কিভাবে পাঠ করেছিলেন এবং বিনির্মাণ পাঠ করে করেছেন, কিভাবে। বিনির্মাণ করতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, করতেই হবে। কারণ যা আছে তাই যদি থাকে তাহলে আমি পড়বো কেন? আজকে আমি শেক্সপিয়ারের হ্যামলেট পড়ে, তার টু বি অর নট টু বি, দ্যাটস দ্য কোয়েশ্চেন। এটার হ্যাঁ, যদি আমি আজকে 2020 সালের শেষ হতে চললো, এ সময় যদি আমার নানাবিধ সংকটের মধ্যে জীর্ণ আমি, আমার সত্তার কত তাৎপর্য আছে, কত তাৎপর্য পেতে পেতে আমরা হারিয়ে ফেললাম, এই বিষয়গুলো যদি ছায়ার মতো আমার অন্তরে কাজ না করে, তাহলে আমি হ্যামলেট পড়লো কিসের জন্যে? হ্যাঁ, হ্যাঁ, কিং লিয়ারের শেষের আর্তনাদ, এটা আমার হুম, তোমার সবার আর্তনাদ হয় কিসের ভিত্তিতে? ওই জন্যই তো। ঠিক ঠিক ঠিক। কিংবা ধরো তো আমরা সফোক্লিসের আন্তিগোনে, যে রাজার বিরুদ্ধে আন্তি বিদ্রোহ করার, রাজকীয় রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য সত্যের খাতিরে, বিশ্বাসের খাতিরে সে যে একটা মৃত্যু পর্যন্ত বরণ করতে পিছু পা হয় না, সেটাও কি আমাদের পাঠ দেয় না, যখন আমরা নানা রকম ভাবে এই মুহূর্তে আক্রান্ত? ঠিক ঠিক ঠিক। তো আমাদের আলোচনা প্রায় শেষের দিকে, প্রায় ১.৫ ঘন্টা হতে চললো। প্রায় ১.৫ ঘন্টা হতে চললো। তো একেবারে শেষমেশ একটা প্রশ্ন করব আপনাকে। একেবারেই বলো। শেষের দিকে আপনার। তো আ ১৯৭৬ সালের ১৪ মার্চ তারিখটা আমার মনে পড়ছে। রোলা বার্থ কলেজ দ্য ফ্রাঁসে হুম। সাহিত্যিক চিহ্নতত্ত্ব বিষয়ে বিশেষ অধ্যাপক পদে মনোনীত হয়েছিলেন এবং এতে হুম। মিশেলের কিছু ভূমিকাও ছিল। তো হুম। ১৯৭৭ সালের ৭ জানুয়ারি তিনি নিয়ম বক্তৃতা, মাফিক প্রারম্ভিক ভাষণ দিয়েছিলেন সেখানে, হ্যাঁ, হ্যাঁ, কলেজ দ্য ফ্রাঁসেতে প্রারম্ভিক ভাষণ কলেজ দিয়েছিলেন। দ্য ফ্রান্সে। হুম। হ্যাঁ, এই বক্তৃতার শেষের দিকে তিনি একটা কৌতূহল উদ্দীপক কথা বলেছিলেন। কথাটি এরকম যে, এমন একটি যুগ আসন্ন যখন আমরা যা জানি না তাই পড়াবো। এই যুগকে বলা যায় গবেষণা। এখন সম্ভবত অন্য আরেক ধরনের অভিজ্ঞতার যুগ আসছে। তা হলো শিক্ষা বিস্মৃতির যুগ। বার্থ সেই কথা বলেছিলেন। এই উচ্চারণে সম্ভবত শ্লেষ এবং বিষাদ সম্ভবত দুটোই ২ ছিল। আছে, দুটোই আছে, বেদনাবিদ্ধ এই উচ্চারণ।
হ্যাঁ, হ্যাঁ। তো এই সম্পর্কে এই 2020 সালের ডিসেম্বর মাসে আমরা আছি। তো এ সময়ে আপনার নিজস্ব মতামতটা কি? আমার নিজস্ব মতামত তো বার্তেরই অনুরূপ, এবং আমি শুধু অবাক হয়ে ভাবি 1977 সালের সেই মার্চ মাসের গোড়ায় বক্তৃতা দিচ্ছিলেন যখন, ওই কলেজ দে ফ্রান্সের সেই বিখ্যাত বক্তৃতা, তখন তিনি কি কিছুক্ষণের জন্য ভবিষ্যৎ দৃষ্টা হয়ে গিয়েছিলেন? বিশেষ করে তৃতীয় বিশ্বে আমরা যারা আছি, তৃতীয় বিশ্বের মধ্যে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা যারা বিদ্যায়তনিক পাঠে পাঠচর্চায় অংশ নিয়েছি, আমরা যারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক নানা রকম আমরা আপোষ রফা করে থাকি, করেছি, আমাদের জন্য এটা কি, এটা তো অনেক আগেই উচ্চারিত হয়েছে, এই জেগে ওঠার আহ্বান, এই ওয়েক আপ কল যাকে বলে ইংরেজিতে, সেই, এবং এটা যে কত মর্মান্তিক সত্য, একজন শিক্ষাজীবী হিসেবে, শিক্ষক বলছি না, শিক্ষাজীবী হিসেবে সম্পূর্ণ একমত যে আমি হচ্ছে বার্তের সঙ্গে, এর চেয়ে বড় বেদনার আর কি কি আছে? আসলে আমি একটা কথা বলতাম সবসময়, এখনো বিশ্বাস করি যে ফাঁক থাকলেই ফাঁকি আসে। যারা নিজেরা ফাঁক তৈরি করে রেখেছে নিজের তৈরি হওয়ার ক্ষেত্রে, সে ফাঁকি দেওয়া ছাড়া আর কি করতে পারে? সে তো শুধু ছাত্রদের, পরবর্তী প্রজন্মকে ফাঁকি দিচ্ছে না, ফাঁক তৈরি করে রাখছে তাদের জন্য, এবং আসলে সে নিজেকেই ফাঁকি দিচ্ছে। তার নিজের ভেতরের ফাঁককে তো ভরাট তো আর করার দিকে পথে সে যায় না। তো সেই জন্যে বড় যন্ত্রণা বিদ্ধ হতে হয় একথা ভেবে। তো শুধু কি যন্ত্রণার উচ্চারণেই শেষ কথা হবে আজ? আমরা কি একটা পরিত্রাণের, একটা উত্তরণের পথও ভেবে নেব না? ভারতের কাছে আমরা কি পাঠ নিলাম? অনেক পাঠ নিয়েছি, অনেক পাঠের মধ্যে এটাও তো একটা, অন্তত একটা গৌণ পাঠ, যে আমরা যা করব পাঠ চর্চার ক্ষেত্রে, বিদ্যায়তনিক চর্চাই হোক, ব্যক্তিগত যে পড়াশোনার জায়গায় হোক, সেইখানে ফাঁকও রাখবো না, নিজেকে ফাঁকিও দেব না, আশেপাশে যারা আছে তাদের মধ্যে ফাঁকটাকে সংক্রামিত করব না। এ যে এই মুহূর্তে অতিমারির যে ভয়াবহতা, যেটা পৃথিবীকে জানি না কোন দিকে নিয়ে যাচ্ছে, এত তার থেকেও মারাত্মক। কারণ অতিমারীকে তো আমরা দেখি না, এতটাই সে ক্ষীণ সেই জীবাণু, কিন্তু তুমি অন্তত জানি তো তার উপস্থিতি। কিন্তু ওই যে ফাঁক এবং ফাঁকির কথা আমি বললাম, আমরা তো তা দেখতে পাই না, বুঝতেও চাই না। তাহলে এটা কি আরো বেশি ভয়ঙ্কর নয়, আরো বেশি অতিমারী নয়? আমাদের বৌদ্ধিক অতিমারী, আমাদের চেতনার অতিমারী, আমাদের আস্তিত্বিক যে সংহতি, ইন্টিগ্রিটি, তারও কি অতিমারী নয়? কবে শেষ হবে? কবে? দেখো, আমি জানি না কেন মনে হচ্ছে, আমি তো আর আগে ভেবে আসিনি তোমার এই প্রশ্নটার কথা, কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে জর্জ বার্নার শো, ইংরেজি অনার্স যখন পড়ছিলাম বা এম এতেও পড়েছি, সেন্ট জোয়ানের শেষ আর্তনাদ সংলাপ, ও লর্ড, when this world of yours will be ready to receive thy saints, how long, how Lord, how long, O Lord, how long? কবে আসবে সেই দিন যখন যারা জাগরণের কথা বলে, জেগে থাকার কথা বলে, যারা ফাঁক এবং ফাঁকিকে শনাক্ত করার কথা বলে, তাদের এড়িয়ে না গিয়ে তাদের কাছ থেকে
কিছু আলোর সন্ধান, আলোর দিশা কবে খুঁজবো আমরা, কবে? এরপরে কি আর কথা থাকে কোনো, বিশ্বজিৎ? ঠিক ঠিক ঠিক। তো এটা অত্যন্ত সিরিয়াস কথা, এবং এ প্রসঙ্গে শেষ করার আগে আমরা প্রায় শেষের দিকে একটা রম্য রচনার কথা আমার মনে পড়ে যাচ্ছে। তো আমার দর্শক শ্রোতা কিছু মনে করবেন না। তো রম্য রচনাটি ছিল এরকম। তো রাধার, বৈষ্ণবপদাবলীর মতো রাধার একটা আহ ওই বর্ণনা দেওয়া হচ্ছে। তো বইতে আছে এরকম। তো কপল ভাসিয়া যায় দু চোখের জলে, কপল ভাসিয়া যায় ভর্তি। দু চোখের জলে। তো ছাত্র জিজ্ঞেস করছেন, স্যার কপালটা কিভাবে, চোখের জল তো গালের দিকে গড়িয়ে পড়ে, তো কপালের দিকে কি কি করে যায়? কপাল আর কপাল স্যার বুঝতে পারেননি, তো তিনি বানিয়ে বলেছেন যেন দুই পা বাঁধা ছিল কদম্বেরই ডালে। স্যার বানিয়ে বলছেন। তো এই যে ফাঁক এবং ফাঁকি কথা আপনি খুব সুন্দর করে বললেন, সত্যি আমরা এখন এই ফাঁক এবং ফাঁকির মধ্যে অধিকাংশ, আমি ফাঁক সবাইকে এবং বলবো না, ফাঁকিতে কি হয় জানো? নিজেকে হাস্যকর করে তোলা হয়। ওই যে এবং স্যার বললেন, নিজেকে হাস্যকর করে তোলার মধ্যে যে গ্লানি আছে, এটা আমরা কবে বুঝবো, কবে? কবে বুঝবো? ওই যে এরকমই নিজেকে হাস্যকর স্যার বলেছিলেন যে দুই পা বাঁধা আছে কদম্বেরই ডালে, স্যার হাস্যকর হয়েছিলেন। তো যাই হোক, আহ আমরা আজকের আলোচনা শেষ করব। আসলে বার্থকে নিয়ে আলোচনা তো শেষ হয় না। এখানে আমার একটা কথা শেষের সময় মনে পড়ে যাচ্ছে, যে এই কথাটা এরকম, যে বার্থের জীবনের একটা ঘটনার সঙ্গে আমাদের কবি জীবনানন্দ দাশের জীবনের একটা ঘটনার মিল আছে। ঘটনাটা এরকম: 1980 সালের 25 ফেব্রুয়ারি সমাজতন্ত্রী তখন ফরাসি দেশের সমাজতন্ত্রী দলের মুখ্য সম্পাদক ছিলেন ফ্রাঁসোয়া মিতেরো, এবং আরো কয়েকজন বুদ্ধিজীবীর সঙ্গে রোলা বার্থকে মধ্যাহ্নভোজনের নিমন্ত্রণ জানিয়েছিলেন, এবং অনেক দ্বিধা দ্বিধা থাকা সত্ত্বেও ওই মধ্যাহ্ন ভোজনে বার্থ গিয়েছিলেন। আর মধ্যাহ্ন ভোজন শেষে বিকেল 4:45 নাগাদ তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে চড়ছিলেন, বাড়ি ফিরছিলেন, এবং ফেরার সময় রাস্তা পেরোতে গিয়ে তিনি একটা দুর্ঘটনার কবলে পড়েছিলেন বার্থ। আর রক্তাপ্লুত আর অচৈতন্য অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বেশ কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তিনি হার মানলেন। 1980 সালের 26 মার্চ অপরাহ্ন 1:40 বার্থের জীবনাবসান হয়। তো এই ঘটনার সঙ্গে জীবনানন্দের জীবনের ওই মানে দুর্ঘটনায় মারা যাওয়া একটা আশ্চর্য মিল আমরা খুঁজে পাই, যদিও এটা হয়তো কাকতালীয়, ওটা কোইন্সিডেন্ট, তো ওই মিলটা মনে পড়লো, আমরা বললাম। যাই হোক, এতক্ষণ আলোচনার পরে আহ আমরা বুঝলাম যে আজকের আহ আমরা যখন পড়বো, যে কোনো পাঠকৃতি আমরা যখন পড়বো, তখন বার্থের সেই বার্থ যে পাঠকের দায়িত্বের কথা বলেছিলেন, এবং পড়ার যে তরিকা বার্থ আমাদের দেখিয়ে দিয়েছিলেন, সেটা আমরা অবশ্যই মনে রাখবো। এবং যদি আমরা সত্যিকারের পাঠক হই, তাহলে পাঠ করতে গিয়ে আমরা কবি বলিয়াছেন ওই কথাটা হয়তো আর বলবো না। আমরা আমাদের ওটাকে বিনির্মাণ করে হয়তো নানাভাবে আমাদের মতো করে বলবো। তো এর থেকে বুঝতে পারি আজ হচ্ছে পাঠক জিন্দাবাদের যুগ, আমরা এটা বলতে পারি। আজকে আর লেখক জিন্দাবাদের যুগ নেই। তো সমস্ত কিছু মিলে যে বার্থ সমস্ত জীবন ধরে চিন্নায়ককে খুঁজেছেন,
আজ এখন তিনি আমাদের কাছে তিনি স্বয়ং চিন্নায়ক এবং একজন বিশ্ববরেণ্য কিংবদন্তিও বটে। তো বার্থকে নিয়ে আলোচনা তো শেষ হয় না, তবু এক জায়গায় তো থামতেই হয়। সমস্ত সম্মানিত দর্শক শ্রোতা যারা ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনা শুনেছেন, আমরা সবাইকে উত্তরসূরির পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আমরা অভিনন্দন, শ্রদ্ধা এবং প্রীতি, শুভেচ্ছা সবকিছু জানিয়ে আজকের আলোচনা আমরা আপাত সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার।